দেখো স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আসলে আগের দিন এই ক্লাসটা শুরু করে হঠাৎ কি টেকনিক্যাল ইস্যু এসে গেল, কোনোভাবেই শর্ট আউট করতে পারলাম না, যদি ক্লাসটাকে শুরু করেও ক্লাসটা আমি করতে পারিনি আর কি। তাহলে আজকে সেই জায়গা থেকে আমরা বেসিক্যালি স্টার্ট করব। আগের দিন অ্যাকচুয়ালি কিছুই প্রায় বলা হয়নি, ইন্টারনেটে কি অসুবিধা করছিল, কিছু একটা অসুবিধা আছে। আসলে যে এখন যেটা হচ্ছে না, বিভিন্ন জায়গায় যখন খুব হেভিওয়েট লোকেরা যখন ভিজিট করতে যাচ্ছে ভোটের জন্য, সেই জায়গায় আমার জামাল লাগিয়ে দিচ্ছে। জামাল লাগিয়ে দেওয়ার জন্য তোর ওই ইন্টারনেট হঠাৎ করে কিছুক্ষণ সময়ের জন্য মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সেরকম কিছু একটা হয়তো প্রবলেম থাকতে পারে, কোনোভাবেই সেটা শর্ট আউট করা গেল। যাকে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, অহনা তো প্রথম এসেছিস, আমরা এর আগে 3টে ক্লাস বেসিক্যালি পড়িয়ে দিয়েছি। সে 3টে ক্লাস আর রিভাইজ করছি না, আমি পিডিএফ এবং ভিডিওটা পাঠিয়ে দেবো। এই 3টে পিডিএফ ভিডিওটা পড়ে নিবি, পড়ে নেওয়ার পরে যে ডাউটসগুলো থাকবে আমাকে পরে বলবি, আমি সেগুলোকে ক্লিয়ার করে দেবো। তা আমরা লাস্ট লেকচারগুলোতে যেগুলো পড়িয়েছি সেটা বেসিক্যালি যে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত যে মিনিমাম ইনফরমেশনগুলো না জানলেই নয় সেগুলো আমরা বলেছি। হ্যাঁ, আরও হয়তো ডিটেলিংয়ের অনেক জায়গা ছিল, ডিটেলিংয়ের জায়গাটা অত ভালো করে বলার দরকার নেই, কিন্তু দেখবে কারণ হচ্ছে তোমাদের সিলেবাসগুলোতে দেখবে ব্ল্যাক বডি রেডিয়েশনটা এখন প্রায় কেউ মানে সিলেবাসের মধ্যেই প্রায় রাখছে না, কারণ ওটা অ্যাকচুয়ালি 11-12-এও এতটা জায়গা এত জায়গায় পড়ানো হয়। অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়ানো হয়, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, ফিজিক্সে, মডার্ন ফিজিক্সের মধ্যেও পড়ানো হয়। সেই জন্য মোটামুটিভাবে যতটুকু না জানলে না ততটুকু আমরা দুটো ক্লাসের মধ্যে বলেছি, কিন্তু স্টিল অনেক ডাউটস আছে, যে ডাউটসগুলো হয়তো আরো সিরিয়াসলি পড়লে ডাউটসগুলো তোমার মনের মধ্যে আসবে, সেই ডাউটসগুলো তুমি যদি ক্লিয়ার করতে চাও আমাকে বলবে, সেগুলোকে করে নেওয়া যাবে। আর আমাদের বইটা আমি বারবার ফলো করতে বলছি, আমাদের বইয়ে দেখবে আরো ডিটেলে অনেক কিছু আছে, সেগুলো তুমি নিজে পড়ে নিতে পারো। তাহলে আমরা মোটামুটিভাবে ব্ল্যাক বডি রেডিয়েশন এবং তার দিয়ে যা কিছু আলোচনা করতে পারে সেগুলো আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে, আচ্ছা এগুলো দিয়ে কারো যদি কোনো ডাউটস থাকে বলো, মানে আমি কোনো প্রবলেম দিয়েছিলাম, প্রবলেমটাকে করতে পারোনি বা কোনো ডাউটস আছে তাহলে আমায় বলো, আমি সেটাকে রিজলভ করে দিই। কারো কি কোনো ডাউটস আছে? মোর কিছু ডাউটস আছে? না স্যার, বুঝতে পেরেছি। এইটা আচ্ছা আচ্ছা, আমি একটা পার্টিকুলার প্রবলেম এখানে একটুখানি দিয়ে রাখি, এইটা অন্তত একটুখানি করো। মানে একটা পার্টিকুলার ডাউটস নেই তো ঠিক আছে, কিন্তু মানে একটু সিরিয়াসলি পড়লে কিছু ডাউটস থাকার কথা ছিল। আমি একটা পার্টিকুলার প্রবলেম একটুখানি দিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো তোমার যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, সেটা যদি ল্যামডার রেসপেক্টে রেখো, রো ল্যামডা ডি ল্যামডা কত হয়? 8πhc বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটে -1। এইটা ছিল প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা, এবং এটার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে যে এটা যদি তুমি প্লট আঁকো, এটা যদি প্লট আঁকা যায় তাহলে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, আচ্ছা এরকম দেখতে মোটামুটিভাবে ছবি হয়। আর একটা পার্টিকুলার টেম্পারেচারে তুমি এই টেম্পারেচার তুমি ফিক্স করে দাও, তাহলে যে ওয়েভ লেন্থে রো ল্যামডাটা ম্যাক্সিমাম সেটাকে বলা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স। আচ্ছা, এবারে ইউজুয়াল প্র্যাকটিসটা কি না, ইউজুয়াল প্র্যাকটিসটা হচ্ছে যে তুমি যখন এই ম্যাক্সিমাটাকে বের করো তখন ওটাকে শর্ট ল্যামডার লিমিটে এটাকে অ্যাপ্রক্সিমেট করে দাও। যখন ল্যামডাটা খুব ছোট তখন ই টু দি পাওয়ার এইচসি বাই ল্যামডাকে একটা মাঝ গ্রেটার দ্যান 1 করে এই -1টাকে বাদ দিয়ে দাও,
বাদ দিয়ে দেওয়ার পরে ওটাকে ভিন্স ডিস্ট্রিবিউশন লস ওটা রিডিউস করে যাবে। তারপর তুমি যদি ল্যামডা রো ল্যামডাকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করো, তাহলে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো। সেখান থেকে টি ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, অর্থাৎ ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা তুমি পৌঁছে গেছে। এবারে এই ফর্মুলাটাকে ডিরাইভ করার জন্য তোমাকে কি করতে হচ্ছে বললাম না, শর্ট ল্যামডা লিমিটে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডাকে এটা মাঝ গ্রেটার দ্যান 1 এই অ্যাপ্রক্সিমেশনটাকে করতে হচ্ছে। এবার আমি যেটা চাইছি তোমাদের প্রবলেম হিসেবে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো অ্যাপ্রক্সিমেশন করবো না। তাহলে উইদাউট অ্যাপ্রক্সিমেটিং this equation in the short wavelength limit, derive the Wien's displacement law. ভিন ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে? মানে ভিন ডিসপ্লেসমেন্ট ল মানে যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স এর যে কনস্ট্যান্ট হয় এবং সেই কনস্ট্যান্টের অ্যাকুরেট ভ্যালুটা তুমি এখান থেকে তখন বের করবে, এটা তোমাকে করতে বলা হচ্ছে। স্যার স্যার আপনি যে একটা হোমওয়ার্কে 3rd নাম্বার কোয়েশ্চেনটা দিয়েছিলেন না, যে অ্যাভারেজ ই বার করার, ওইটা কি ওই বোলটজম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে করতে হবে? কোনটা কি দিয়েছিলাম কোশ্চেনটা পড়ো। Find average energy considering the expressions En is equal to n plus half হ্যাঁ h nu. হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ, মানে ওই মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে, মানে আমি যেটা ধরো ওই হাফটাকে বাদ দিয়ে বাকিটা তো আমি করে দিয়েছিলাম, তাই না? মানে কেবিটি যেটা ওটা? না 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 না, ওটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেশনটা তো বের করতে বলা হয়েছে। মানে যেটা হচ্ছে আমি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন করার জন্য প্ল্যাঙ্কের ফর্মুলা যখন ডেরিভেশনটাকে করলাম, প্ল্যাঙ্কের ফর্মুলা ডেরিভেশন করার সময় তো আমার এনার্জিটা এন এইচ নিউ যদি হতো, তাহলে তার জন্য অ্যাভারেজ এনার্জি তো আমি বের করে দিয়েছি, তাই না? কেমন করে করতে হয় হ্যাঁ বোলম্যান ডিস্ট্রিবিউশনের কাজে লাগিয়ে। এখন কি হচ্ছে, ওটাকে এন এইচ নিউ না হয়ে ওটা এন প্লাস হাফ এইচ নিউ আছে, তাই তো? হ্যাঁ তাহলে তার মতো করে করতে হবে তোমাকে, ওই যেমন করে এন এইচ নিউ দিয়ে যেভাবে করা হয়েছিল এন প্লাস হাফ এইচ নিউ দিয়ে এক্স্যাক্টলি একই রকম ভাবে তুমি অ্যাপ্রোচ করবে, তাহলেই পেরে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। মানে আসলে বইটাকে ফলো করতে হবে, মানে সবসময় পড়ানোটা হচ্ছে আমি যেটা পড়াচ্ছি এটা তো অনেকদিন আগে পড়িয়েছি, এটা পড়াচ্ছি তার সঙ্গে প্রবলেমসগুলোকে দিচ্ছি, এবং সেই প্রবলেমসগুলো তুমি যেটা করবে সেটা হচ্ছে মানে নিজে চেষ্টা করবে, নিজে চেষ্টা করে যদি না পারো তাহলে অন্তত পক্ষে বইয়ে এইগুলো করে দেওয়া আছে, দেখবে বইয়ে এই ধরনের প্রবলেম করে দেওয়া আছে, সেগুলোকে তুমি দেখবে, দেখে যতটা সম্ভব বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, যেগুলো পারবে না সেটা আমাকে জিজ্ঞেস করবে, তবেই না নলেজ এক্সপানশন হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই প্রবলেমটা অন্তত করো, কারণ এই প্রবলেমটাকে করতে গিয়ে না তুমি অনেক কিছু শিখবে, অনেক কিছু শিখবে বলে তোমার দেখবে একটা পার্টিকুলার টাইপ অফ ইকুয়েশনস আসবে, যে ইকুয়েশন হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মানে বুঝবে, এবং সেই প্রবলেমটাকে সলভ করতে গেলে তোমাকে একটা মেথড ব্যবহার করতে হয়, যে মেথডটাকে বলা হয় ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড বা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডটা কেমন করে কাজ করছে সেটা তুমি বুঝতে পারবে। সেখানে যখন প্রবলেমগুলো দেওয়া হবে না, প্রবলেমগুলোকে অ্যাভয়েড করবে না। হ্যাঁ, প্রবলেমগুলো অ্যাভয়েড যদি না করো তাহলে কিন্তু এখান থেকে অনেকটা নলেজ তোমার গেন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, চলো চলো, তাহলে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন আর সময় দিচ্ছি না, প্রবলেমগুলো ঠিক ঠিক করে সলভ করবে, করে যদি তোমাদের কোনো প্রবলেম টবলেম আটকে আমি বলবো, আমরা সেখান থেকে আমরা এগোবো, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা মানে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি, আজকে আমি আগের দিন আসলে খুব অল্প সময় থাকবে বলে আমি আগের দিন হয়তো 1 ঘন্টা মানে 2 ঘন্টা পড়ানো যেত না বলে আমি অ্যাকচুয়ালি একটা পিপিটি থেকে রেডি করে রেখেছিলাম, সেই পিপিটিটাকে আজকে ব্যবহার করছি আর কি, ঠিক আছে? যে আমাদের আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, what we want to discuss today, সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট।
দেখো, যারা ফার্স্ট ক্লাস থেকে করছো একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসটাকে একটু মেমোরাইজ করার চেষ্টা করো। আর ফার্স্ট লেকচার আমরা বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এবারে আমি এই স্টেটমেন্টটা বলে দেওয়ার পরে এখান থেকে কতগুলো প্রশ্ন রেখেছিলাম এবং সেই প্রশ্নগুলো সদুত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে হোয়াট আর দোজ ফেনোমেনা দ্যাট ক্যানট বি এক্সপ্লেন্ড বাই সকল ক্লাসিক্যাল ফিজিক্স, মানে কি সেই ঘটনাগুলো যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, এটা। এবং সেই ঘটনাগুলোর মধ্যে প্রথম ঘটনাটা সাডেনলি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ছিল, আর সেকেন্ড ঘটনাটাই ছিল হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আজকে অ্যাকচুয়ালি আলোচনাটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্টের ফটো ইলেকট্রিক এফেক্ট কাকে বলে? ধরো তোমার একটা ক্লিন মেটালিক সারফেস আছে, এই যেটা ক্লিন মেটালিক সারফেস, এইখানে তোমার সুইটেবল ফ্রিকোয়েন্সির একটা লাইট পড়ছে, করে সেইখান থেকে তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তার মানে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when a light of suitable frequency is incident on it, এটাই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। তার মানে তুমি সুইটেবল ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট দিলে অ্যাকচুয়ালি ইলেকট্রন বেরোবে না, সেটা তুমি পরে দেখবে, যে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন from a clean metallic surface when a light of suitable frequency is incident on it, সেই ফেনোমেননটাকেই বলা হবে ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা প্রথমে কিছু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কথা বলবো, যেখান থেকে ফটো ইলেকট্রিক এফেক্টটা প্রথম বেরিয়ে এলো। তারপরে 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কেমন করে ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করছেন সেটাকে নিয়ে আলোচনা করবো, এবং সেইখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করার আমাদের ইচ্ছে আছে। আর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে প্রথম যে জিনিসটা আমাদের দরকার, যেখান থেকে ফটো ইলেকট্রিক এফেক্ট স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে 1887 সালে বিজ্ঞানী হার্জের যে বিখ্যাত এক্সপেরিমেন্টটা, যেটাকে আমি পরের পাতা এটাকে ভালো করে বলছি, এই হার্জ এক্সপেরিমেন্ট। এই হার্জ এক্সপেরিমেন্ট, সেইখান থেকে কেমন করে ফটো ইলেকট্রিক এফেক্টের কনসেপ্টটা শুরুতে আসছে সেটা আমরা আলোচনা করবো। আচ্ছা, এখানে একটা মানে তোমাদের যেটা হয় আর কি নলেজ এক্সপানশনের জন্য আমি দু একটা কথাবার্তা এখানে বলে নিই। এই যে হার্জ, এইটা এই হার্জের নাম অনুযায়ী কিন্তু তোমার ফ্রিকোয়েন্সির ইউনিটটা এসেছে। ফ্রিকোয়েন্সির ইউনিটে এমনিতে সেকেন্ড ইনভার্স লেখা হয়, সেটাই অ্যাকচুয়ালি হার্জ বলা হয়। তাহলে যেটাই হার্জ সেটাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে বেসিক্যালি ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আরও বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের ইউনিট সেকেন্ড ইনভার্স, কিন্তু সেটাকে তুমি হার্জ বলতে পারবে না। হার্জটা ইজ মানে মানে রিজার্ভ ফর ফ্রিকোয়েন্সি, কিন্তু সেকেন্ড ইনভার্সটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি কোনো রিজার্ভ নয়। অ্যাজ ফর এক্সাম্পল ধরো তুমি যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ভাবছো, তোরা একটা পার্টিকুলার সার্কেলে এই সেন্টারকে কেন্দ্র করে কোনো একটা পার্টিকেল ঘুরছে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে যেরকম হয় আর কি, তার ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি হবে? 2π নিউ, কারণ একবার ঘুরলে 2π অ্যাঙ্গেল কভার করা হয়, আর নিউটা হচ্ছে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, সেই জন্য ওমেগাটা হয়ে গেল 2π নিউ। এই যে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার ইউনিট কিন্তু সেকেন্ড ইনভার্স। আবার ধরো তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওমেগা, যেটা অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলা হয়, বেসিক্যালি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা রুট ওভার কে বাই এম দিয়ে এক্সপ্রেস করা হয়। মানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট আর এমটা হচ্ছে মাস, সেখানেও কিন্তু তার ইউনিটটা সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটটা সেকেন্ড ইনভার্স, কিন্তু এটাকে তুমি হার্জ বলতে পারবে না। ফ্রিকোয়েন্সিটা সেকেন্ড ইনভার্স, আবার তাকে হার্জও বলতে পারবে, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটিটা যার ইউনিটের সেকেন্ড ইনভার্স, তাকে হার্জ বলতে পারা যাবে না। তারপর ধরো তুমি একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট দেখছো, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ইউনিট কি? সেকেন্ড ইনভার্স, কিন্তু এটাকে তুমি হার্জ বলতে পারবে না। এইটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু মাথায় রাখবে যে সেকেন্ড ইনভার্স মানেই যা চোখ কান বুঝিয়ে হার্জ লিখে দিলাম সেটা চলবে না। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যাই সেকেন্ড ইনভার্স তাহাই হার্জ। সেকেন্ড ইনভার্স এবং হার্জ তুমি সিনোনিমাসে ব্যবহার করতে পারবে, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি বা রেট কনস্ট্যান্ট যখন তুমি দেখবে তাদের ইউনিটটা সেকেন্ড ইনভার্স, কিন্তু সেটাকে হার্জ বলতে পারা যাবে না। এটা পরিষ্কার মনে থাকবে তো এটা? হ্যাঁ স্যার। তো চলো এবার আমরা অ্যাকচুয়ালি হার্জ এক্সপেরিমেন্টের কথা বলছি। আচ্ছা, হার্জ এক্সপেরিমেন্টে যেটা হয়েছিল সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে হার্জ যেটা অ্যাকচুয়ালি করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটাকে এক্সপেরিমেন্টে প্রুভ করার চেষ্টা করেছিলেন। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা ওই মানে আগে আলোচনা করেছি আর কি,
তো ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা বলে সেটা হচ্ছে যে যখন কোনো একটা চার্জ পার্টিকেল তার একটা অসিলেশন থাকবে, অর্থাৎ একটা অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন থাকবে, সে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ছাড়ে। তার ইন্টেনশন ছিল যে একটা এক্সপেরিমেন্ট সেট আপ করা যেক্ষেত্রে তোমার একটা চার্জ পার্টিকেল সে বা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল সে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে সেটা তিনি দেখতে চেয়েছিলেন। তার জন্য তিনি কি করছিলেন, কোনো একটা গ্যাসকে আয়নাইজ করছিলেন। আয়নাইজ করার জন্য তিনি স্পার্কিং করছিলেন। মানে স্পার্কিং মানে তুমি জানো যে ধরো দুটো ইলেকট্রিক দুটো কন্ডাক্টর আছে, তাদেরকে তুমি পুরো জুড়লে না, একটুখানি ফাঁক রাখলে, কারণ ইলেকট্রনটা একদিক থেকে আরেকটার দিকে যখন যেতে চাইছে সে প্রচন্ড পোটেনশিয়াল এনার্জি ফিল করবে এবং সেখান থেকে দেবে ওখানটা প্রচন্ড স্পার্কিং হবে, মানে আলো বেরোবে এবং তার সঙ্গে প্রচন্ড হিট উৎপন্ন হবে যাতে করে গ্যাস আয়নাইজড হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আয়নাইজ করে কোনো একটা গ্যাসকে গ্যাস থেকে ইলেকট্রন বের করছিল এবং সেই ইলেকট্রনটাকে দুটো এর মধ্যে ইলেকট্রনের মধ্যে রেখে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জিটাকে বাড়িয়ে তাকে অ্যাক্সিলারেট করার চেষ্টা করছেন এবং দেখছিলেন যে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট পাওয়া যায় কিনা, এবং তিনি সেটা করতে সমর্থ হলেন। ঠিক আছে, অর্থাৎ এই এক্সপেরিমেন্টে তিনি যেটা করতে পারলেন যে সত্যি সত্যি একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, এই পার্টিকুলার কেসে একটা ইলেকট্রন, সে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে সেটা যেমন তিনি দেখতে পেলেন, অ্যাট দ্য সেম টাইম তিনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখলেন, সেটা হচ্ছে এই যে স্পার্কিংটাকে করা হলো, এই স্পার্কিং এই প্রসেসটা অনেক ইজি হয়ে যাচ্ছে যদি ওই যে দুটো কন্ডাক্টরের যেখানে মাঝে একটুখানি গ্যাপ রাখা আছে ওইখানে যদি কোনো সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট পাঠানো হয়, এবং তার সময় তিনি দেখবেন আল্ট্রাভায়োলেট লাইট যদি ওখানে পাঠানো হয় তাহলে দেখা যাচ্ছে স্পার্কিং প্রসেসটা করছে অনেক ইজি হয়ে যাচ্ছে। তাহলে এই যে স্পার্কিং প্রসেসটা ইজি হয়ে গেল কারণ তুমি একটা লাইট ওখানে পাঠালে, এইটাই কিন্তু আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট, অর্থাৎ দ্য কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট, সেটা তোমার হলো। এবং ওই এক্সপেরিমেন্টে তিনি কি করলেন, আবার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটাকে প্রুভ করলেন। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে ওয়েভ নেচার অফ লাইট অর্থাৎ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা প্রুভড হচ্ছে, আর ওই এক্সপেরিমেন্টেই হচ্ছে তিনি ফটো ইলেকট্রিক এফেক্ট টাইপের ফেনোমেননটা পেলেন, যেখানে বেসিক্যালি লাইট দিলে ওই যে স্পার্কিংটা ফ্যাসাইল হচ্ছে, অর্থাৎ স্পার্কিংটা হচ্ছে মানে বেসিক্যালি সেখান থেকে ইলেকট্রন বেরোনোটা হচ্ছে ইজিয়ার হচ্ছে, সেটাই আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট, যার এক্সপ্লেনেশন বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে দেবেন। এবং সেখান থেকে দেখা যাবে যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল দ্য ফোটন, অর্থাৎ লাইটের যে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টারটা কিন্তু ওখানে তোমার প্রুভড হবে। তাহলে কি বলা হলো দেখো, এটা আমি ছোট করে লিখেছি, হি ওয়াজ সাকসেসফুল ইন প্রডিউসিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রম দ্য অ্যাক্সিলারেটেড আয়ন্স অর ইলেকট্রন। ইন দিস এক্সপেরিমেন্ট হি প্রুভড In this experiment, he proved the Maxwell's electromagnetic theory and hence confirmed the wave nature of light. Hart also observed that when UV light is falling on the metallic electrodes, the sparking becomes easier. This ultimately leads to photoelectric effect as well as the particular corpuscular nature of light. তাহলে হার্ট এক্সপেরিমেন্টের বিউটিটা বুঝতে পারছো, যে এই এক্সপেরিমেন্টে যেমন ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটা প্রুভড হলো, অর্থাৎ লাইট যে অ্যাকচুয়ালি ওয়েভ এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা যেমন কনফার্ম হলো, অ্যাট দ্য সেম টাইম এই এক্সপেরিমেন্টে তিনি একটা অবজারভেশন দেখলেন যে এই যে স্পার্কিং প্রসেসটা খুব ইজিয়ার হয়ে যাচ্ছে যদি তোমার সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট ফেলা হয়, যেটাই আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশন প্রপারলি দিতে গেলে আইনস্টাইন যেটা বলবেন সেটা হচ্ছে লাইটের একটা কর্পাসকুলার ক্যারেক্টার আছে বা পার্টিকেল ক্যারেক্টার আছে, সেইটা কিন্তু এখান থেকে বুঝতে পারা যায়। ঠিক আছে, বুঝতে পারলে হার্ট এক্সপেরিমেন্টের যে মূল ফিলোসফিটা পরিষ্কার? হ্যাঁ দেখো তো? স্যার। আচ্ছা আচ্ছা, এবারে তার ঠিক পরপর করেই 1890 থেকে 1900 সাল পর্যন্ত অনেক গ্রুপ, যেমন হলওয়ার্কস, স্টোলস্টব, লেনার্ড, এদের যে গ্রুপগুলো তারা পারফর্ম সিরিজ অফ এক্সপেরিমেন্টস অন দ্য এফেক্ট অফ লাইট অন মেটালিক সারফেস। মানে একটা মেটালিক সারফেসে আলো পড়লে কি হয় আর কি, হ্যাঁ, সেই সংক্রান্ত অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টাল গ্রুপগুলো যারা লিড করতেন, একটা গ্রুপ হচ্ছে হলওয়ার্কসের গ্রুপ, একটা হচ্ছে স্টোলস্টবের গ্রুপ, একটা হচ্ছে লেনার্ডের গ্রুপ। ঠিক আছে, এবং সেখান থেকে তারা ফটো ইলেকট্রিক এফেক্টের জাস্ট ইম্পর্টেন্ট ফিচার্সগুলো দেখেছিলেন। দে অবজার্ভ ভ্যারিয়াস ইম্পর্টেন্ট ফিচার্স অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। তার মধ্যে 1900 সালে লেনার্ডের করা এক্সপেরিমেন্টটা খুব পপুলার। এবং আমরা ওই যেটা করব যে লেনার্ড যে এক্সপেরিমেন্টাল সেট আপটাকে দেখে সেইখান থেকে ফটো ইলেকট্রিক এফেক্টে যে সমস্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে প্রথমে আমরা অ্যানালাইজ করে ফেলব। ঠিক আছে, চলো তাহলে লেনার্ডের যে এক্সপেরিমেন্টটা সেটা সেট আপটা মোটামুটিভাবে একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে
মানে একটা তুমি ক্যাথোড ব্যবহার করছো, একটা ক্লিন মেটালিক সারফেস, যেটা বেসিক্যালি আমি ক্যাথোড বলছি, একটা ক্যাথোড যে সি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, একটা ক্যাথোড নেওয়া হয়েছে, একটা অ্যানোড নেওয়া হয়েছে, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করে দেওয়া হয়েছে। অ্যানোড তো পজিটিভ ইলেকট্রন তুমি জানো, ক্যাথোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রন তোমার জানা আছে। আচ্ছা, এবারে এই যে তোমার আহ, মানে কি বলে ক্যাথোডটা, সেই ক্যাথোডে তোমার লাইট ফেলা হচ্ছে। লাইটটা ফেলা হচ্ছে, সে বেসিক্যালি তোমার এই যে লাইটটা, সেই লাইটটা ইউজুয়ালি হচ্ছে ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট লাইট ফেলা হচ্ছে। হ্যাঁ, যেখানে সোর্স অফ লাইট আছে সেখান থেকে আল্ট্রাভায়োলেট লাইট এখানে ফেলা হচ্ছে, এবং দেখার চেষ্টা করা হচ্ছে যে আদৌ কোনো তোমার হচ্ছে কিনা, মানে ইলেকট্রন কিছু বেরোচ্ছে কিনা, বা সেখান থেকে তুমি কোনো কারেন্ট পাচ্ছ কিনা। যে কারেন্টটা পাবে তার নাম দেবে ফটো কারেন্ট, কারণ লাইট ফেলে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রনটা যখন সার্কিটে যাচ্ছে সে অ্যাকচুয়ালি কারেন্ট দিচ্ছে। এই ধরনের কারেন্টকে বলা হবে হচ্ছে তোমার ফটো কারেন্ট। তাহলে আদৌ ফটো কারেন্ট কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা তিনি দেখতে চাইছেন। এবং যেটা তিনি করছেন, এই পুরো সেট আপটাকে তিনি একটা কোয়ার্জ উইন্ডো, হ্যাঁ, সেইটা দিয়ে তিনি ঘিরে রেখেছেন আর কি। তাহলে এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা হচ্ছে মেড অফ কোয়ার্জ। ঠিক আছে, কারণটা হচ্ছে যে নর্মাল যে কাঁচ, সে কাঁচ সে ভিজিবল লাইটকে যেতে দেয়, ভিজিবল লাইটের রেসপেক্টে ট্রান্সপারেন্ট, বাট ইউভি লাইটকে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টে যদি ভিজিবলের সাথে সাথে ইউভি লাইটই মূলত দেওয়া হবে, সেক্ষেত্রে এমন কোন একটা বাউন্ড, মানে তোমাকে দেওয়াল ব্যবহার করতে হবে বা উইন্ডো ব্যবহার করতে হবে যে ইউভি লাইটকে অ্যাবজর্ব করে না। কাঁচ ইউভি লাইটকে অ্যাবজর্ব করে, ভিজিবল লাইটকে অ্যাবজর্ব করে না, ভিজিবল লাইটের রেসপেক্টে ট্রান্সপারেন্ট। কিন্তু কোয়ার্জ সেইটা কিন্তু তোমার ভিজিবল লাইট এবং ইউভি লাইট দুজনের রেসপেক্টে ট্রান্সপারেন্ট, অর্থাৎ ইউভি লাইটকেও সে অ্যাবজর্ব করে না। আচ্ছা, এই কনটেক্সটে কোয়ার্জ এবং কাঁচের মধ্যে বেসিক একটা তফাৎ আছে, সেটা হচ্ছে কাঁচ, সেটারও মূল মেটেরিয়ালটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, আর কোয়ার্জেরও মূল মেটেরিয়ালটা সিলিকন ডাইঅক্সাইড। কিন্তু কোয়ার্জটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের একটা ক্রিস্টালাইন সলিড, আর গ্লাস যেটা হচ্ছে সেটা সিলিকন ডাইঅক্সাইডের একটা অ্যামারফাস সলিড। তাহলে এই যে একটা ক্রিস্টালাইন সলিড, একটা অ্যামারফাস সলিড, ও তার জন্যই প্রপার্টি ডিফারেন্সগুলো হয়ে যাচ্ছে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড লিকুইড অবস্থায় নিলে তুমি সেটাকে প্রথমে মানে 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 মেল্ট করে লিকুইড করে নিয়েছো। লিকুইড করার পরে হচ্ছে তুমি কি করছো, স্লোলি কুলিং, ধীরে ধীরে কুল করলে ক্রিস্টালাইন সলিড ফর্ম, যেটাকে কোয়ার্টজ বলা হচ্ছে, যেটা ইউভি লাইট অ্যাবজর্ব করতে পারে না। আর যদি কুইকলি কুলিং করে তাহলে অ্যামারফাস সলিড তৈরি হবে, যেটা হচ্ছে কাঁচ, এবং এই কাঁচ কিন্তু ইউভি লাইটকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল সেট আপটা পরিষ্কার, কোনো অসুবিধা নেই তো? না না স্যার। স্যার। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে যে যখন তোমার আলট্রাভায়োলেট লাইট এই ক্লিন মেটালিক সারফেসে পড়ছে, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এবং ইলেকট্রন যে বেরোচ্ছে সেটা বিজ্ঞানী জে জে থমসন কনফার্ম করছে। কেন জে জে থমসন E/m রেশিও অফ অ্যান ইলেকট্রন কি হয় তিনি জানতেন। এখান থেকে যে পার্টিকেলগুলো বেরোচ্ছে সেটা যে তোমার ইলেকট্রন, সেটা ক্যাথোড এক্সপেরিমেন্টে বিজ্ঞানী জে জে থমসন সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। এটা তাহলে যেটা বেরোচ্ছে সেটা বেসিক্যালি ইলেকট্রন। আচ্ছা, এই কনটেক্সটে দুটো ইম্পর্টেন্ট জিনিস একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে যে আমার নর্মাল সেট আপে যখন ক্যাথোডটা নেগেটিভ ইলেকট্রোড আর অ্যানোডটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, সেই সিচুয়েশনে ওটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস, এবং তখন পোটেনশিয়াল এনার্জিটাকে পজিটিভ ধরতে হবে। আর যখন তোমার এই এই যে পোলারিটিটা যখন তুমি পাল্টে দেবে, মানে ব্যাটারি পোলারিটি পাল্টে দেওয়া যায়, বিভিন্ন কারণে একটা পাল্টাতে হতে পারে, সেটা আমি পরে আসছি। যখন সকাল অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রোড হয়ে যাবে আর ক্যাথোডটা পজিটিভ ইলেকট্রোড হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়, তখন তাকে বলা হবে রিভার্স বায়াস। যেখানে রিভার্স বায়াসে পোটেনশিয়াল, মানে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটাকে তোমাকে নেগেটিভ ধরতে হয়। তাহলে ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে অ্যানোডটা পজিটিভ ইলেকট্রন, ক্যাথোডটা নেগেটিভ ইলেকট্রন, যেখানে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ। আর রিভার্স বায়াস মানে হচ্ছে অ্যানোডটা নেগেটিভ, ক্যাথোডটা পজিটিভ, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে নেগেটিভ। আর স্মল আই এটা কারেন্ট বোঝানোর জন্য আমি এক্সপ্রেস করব, আর ক্যাপিটাল আইটা হচ্ছে ইন্টেন্সিটি বোঝানোর জন্য আমি ব্যবহার করব। তাহলে দেখো, এই ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের মানেটা পরিষ্কার তো তোমার কাছে? ফরওয়ার্ড বায়াস বলতে কি বুঝছে, রিভার্স বায়াস বলতে কি বুঝছে, এটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে যেটা হলো যে লেনার্ড যে সমস্ত এক্সপেরিমেন্টগুলোকে করছেন, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে আমি আস্তে 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 সামারাইজ করছি। ঠিক আছে, আচ্ছা, প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ আইভি ক্যারেক্টারিস্টিক প্লটস, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফটো কারেন্টটাকে প্লট করা হচ্ছে, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স থেকে প্লট করা হচ্ছে। তার ছবির নেচারটা কেমন হবে একটুখানি ভালো করে তোমার দেখতে হবে। এই ছবিটা দেখো, এই পরিষ্কার এইরকম ভাবে এই তোমার দেখা হচ্ছে, মানে ছবিটা আমি এঁকেছি সেটা হচ্ছে এই।
আচ্ছা কি করা হয়েছে, ফিক্সড মেটাল ব্যবহার করা হয়েছে, ফিক্সড ইন্টেন্সিটি লাইট দেওয়া হয়েছে, একটা পার্টিকুলার মেটালই ব্যবহার করা হয়েছে, মানে যে ফটো ক্যাথোডটা ব্যবহার করা হয়েছে একটা পার্টিকুলার মেথডে, পার্টিকুলার মেটালে, আর যে লাইটটাকে পাঠাচ্ছে তার ইন্টেন্সিটি ধরে নাও তোমার ফিক্সড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা তাহলে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটির লাইট তুমি দিচ্ছ, ঠিক আছে? আর ফিক্সড ইন্টেন্সিটির সাথে সাথে এখানে তুমি একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিও লিখে দিতে পারো, ফিক্সড ফ্রিকোয়েন্সি, সেটাও আমি লিখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা কি হলো দেখো, যে যখন তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো, তখন একটা নন জিরো ফটো কারেন্ট আছে। এবারে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা পজিটিভ মানে তুমি ফরওয়ার্ড বায়াসে আছো, যেখানে অ্যানোডটা পজিটিভ ইলেকট্রন। এবারে তুমি যখন এই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াচ্ছ, তখন ফটো কারেন্টটা বাড়ছে, বেড়ে 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 একটা সময়ের পরে সেটা স্যাচুরেট করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে স্যাচুরেট করে যাচ্ছে, অর্থাৎ ফটো কারেন্টটা তার একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে, যাকে বলা হবে স্যাচুরেটেড ফটো কারেন্ট। এইটা। আচ্ছা এবারে তুমি উল্টোটা করো, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি নেগেটিভ করছো, পোটেনশিয়াল ডিফারেন্সটা নেগেটিভ করছো মানে এইখানে যে সকল অ্যানোডটাকে তুমি নেগেটিভ ইলেকট্রন করছো, অ্যানোডটাকে নেগেটিভ ইলেকট্রন করলে তোমার তারপরে যদি তোমার নেগেটিভ পোটেনশিয়ালটা যদি তোমার বাড়ে, নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি তোমার বাড়ে, তুমি দেখতে পাচ্ছ যে ফটো কারেন্টটা আস্তে আস্তে কমছে, কমে একটা সময়ের পরে সেটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে যে নেগেটিভ পোটেনশিয়ালে বা যে নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্সে এই স্যাচুরেটেড ফটো কারেন্টটা জিরো হচ্ছে, তাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। হ্যাঁ, এই স্টপিং পোটেনশিয়াল। আর যখন ফরওয়ার্ড বায়াসে দেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা সাফিসিয়েন্টলি বেশি, তখন কারেন্টটা একটা ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট। তাহলে এই দুটো টার্ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্ট, আর একটা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে কি হলো দেখো, when potential difference is large enough, then photocurrent attains a maximum constant value for a fixed metal and fixed intensity of light. Fixed intensity light, this is the saturated photocurrent, যেটাকে তুমি এই I sat এরকম একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করছো। এটা তাহলে দেখো, তার ফার্স্ট অবজারভেশনটা খেয়াল করো, সেই অবজারভেশনগুলো আমি এক্সটেন্ড করছি পরে। ফার্স্ট অবজারভেশনটা হচ্ছে তুমি আই ভার্সেস ভি যদি প্লট করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে যখন এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, এই যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তখনও তুমি একটা ফটো কারেন্ট পাচ্ছ। আর আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা একটু একটু বলে বলে যাই, তাহলে তোমার পক্ষে এই ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। আসলে যখন লাইট পড়লো, এখান থেকে ইলেকট্রন বেরোলো, তো তাই ইলেকট্রনটা সে একটা সুইতে পারে কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে। এবারে এই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যদি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাও থাকে, অর্থাৎ অ্যানোডটা যেটা পজিটিভ ইলেকট্রন, সে নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, সেই অবস্থা আমি এখন যাচ্ছিই না, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা ঠিক আমি জিরো রেখেছি। তখন তুমি কি দেখতে পাচ্ছ যে স্টিল একটা নন জিরো ফটো কারেন্ট পাচ্ছ। তার কারণটা হচ্ছে এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, সেটা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে, সেই কাইনেটিক এনার্জির জন্য সে আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারছে, সার্কিটটা কমপ্লিট হচ্ছে, সেখানে তুমি একটা নন জিরো ফটো কারেন্ট পেলে। আচ্ছা এবারে যেহেতু অ্যানোডটা তখনও তোমার মানে তার পোটেনশিয়াল ডিফারেন্স বা পজিটিভ পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা হয়নি, তখনও পর্যন্ত সেই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছিল না। এবারে যখন সত্যি সত্যি তুমি মানে তাদেরকে পজিটিভ বায়াসে রাখলে, এটাকে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়ালে, তখন অ্যানোড বিইং এ পজিটিভ ইলেকট্রন, সে নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে। অ্যাট্রাক্ট যখন করবে, তখন পার ইউনিট টাইমে বেশি বেশি ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট হবে, সেখানে কারেন্টটা তোমার বাড়বে, এবং তাই বাড়ছে। এবারে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যথেষ্ট বেশি করে তুমি নিয়ে নাও, যে কোনো একটা গিভেন ইন্টেন্সিটি লাইট যখন দিচ্ছ, পার ইউনিট টাইমে একটা পার্টিকুলার নাম্বার অফ ইলেকট্রনই বেরোচ্ছে। আর পোটেনশিয়াল ডিফারেন্সটা প্রচন্ড বাড়িয়ে দিলে, যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে তারা সবাই যদি অ্যানোড পর্যন্ত পৌঁছে যায়, তারপরে আর পোটেনশিয়াল ডিফারেন্স যতই বাড়াও না কেন, আর বেশি ইলেকট্রন নেই মানে আর ইলেকট্রন এক্সট্রা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কি হলো না, ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারতো পার সেকেন্ডে, সেটা পৌঁছে গেছে, তখনই তুমি স্যাচুরেটেড ফটো কারেন্টটা পাচ্ছ, অর্থাৎ কারেন্টটা তবে স্যাচুরেট করে যাচ্ছে। দেখো এই ছবিটা বেসিক্যালি তাই হয়েছে, এই যে তাই হয়েছে। আর এবারে রিভার্স বায়াসে রাখা মানে হচ্ছে যে অ্যানোডটাকে যদি তুমি নেগেটিভ ইলেকট্রন করে দাও, তাহলে কি হবে, এই নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে এই অ্যানোড এখন রিপেল করবে। এবারে যত বেশি নেগেটিভ পোটেনশিয়ালের মধ্যে তুমি অ্যানোডটাকে রাখবে, তত বেশি রিপালশন হবে। একটা সময় পর কি হবে, যে ইলেকট্রনগুলো বেরোলো, সেই ইলেকট্রনগুলো কেউই আর অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারছে না, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট হচ্ছে না।
তখন কি হবে, কারেন্টটা জিরো হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে তোমার সকল স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, এটা তাহলে দেখো স্টপিং পোটেনশিয়ালটাকে তুমি এস্টিমেট করতে পারো এইরকম ভাবে যে যে কোথায় রিপালশন হবে বললেন? এই যে যখন তোমার এটা রিভার্স বায়াসে থাকবে, রিভার্স বায়াসে থাকলে অ্যানোড দেখো নেগেটিভ ইলেকট্রন, অ্যানোড যদি নেগেটিভ ইলেকট্রন হয় আর ইলেকট্রনটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন, তাহলে সেই ইলেকট্রনটা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে অ্যানোডের দিকে এগোতে চাইছে, কিন্তু অ্যানোড নেগেটিভ ইলেকট্রন বলে নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে। তখন কি হবে, ইলেকট্রনটা আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না। যখন কোনো ইলেকট্রনই আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন তুমি কোনো কারেন্টই পাবে না। তাহলে তাহলে হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি সার্কিটটাকে নেগেটিভ বায়াসে রেখে নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা একটা সার্টেন ভ্যালুতে পৌঁছালে তখন তুমি আর ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাচ্ছে না বলে কারেন্ট পাচ্ছ না, বা ফটো কারেন্টে জিরো হয়ে যাচ্ছে। সেই নেগেটিভ পোটেনশিয়ালটাকে বলা হবে স্যার স্টপিং পোটেনশিয়াল। হ্যাঁ, ক্যাথোডে মেটালটা আছে, তো ওখানে ওই লাইটটা পড়ে ওই ইলেকট্রন গুলো হচ্ছে, আর রিভার্স বায়াসে অলরেডি অ্যানোড থেকে ইলেকট্রন যাচ্ছে বলে রিপালশনে ওটা আর যেতে পারছে না। না এইভাবেও ভাবার দরকার নেই, মানে যে ইলেকট্রন যাচ্ছে এইভাবে না ভেবে অ্যানোডটা একটা প্লেট, যে প্লেটটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জড, এইভাবে ভাবো, তাই না? আচ্ছা স্যার। এবারে কি হয়, তোমার তো ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে ইলেকট্রন নেগেটিভলি চার্জ, সে তো আর নেগেটিভ ইলেকট্রনের দিকে যেতে পারবে না, তাই না? হ্যাঁ। এইটা আর কি, তাহলে নেগেটিভ ইলেকট্রন যেতে পারছে না। তাহলে এবারে এই রিভার্স বায়াসে দেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা যথেষ্ট বেশি করে তুমি করো, তাহলে কোনো ইলেকট্রনই দেখবে আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না, এবং সেটাই হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল দিচ্ছে। আর এবারে কখন কেউ পৌঁছাতে পারবে না, না যখন যে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল তার মধ্যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাকে যদি তুমি যদি আটকে দিতে পারো, তাহলে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রনই আপনি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না। অর্থাৎ আমার যে ইজেক্টেড ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম ভেলোসিটিওয়ালা ইলেকট্রনটার ভেলোসিটি যদি ভিম্যাক্স হয়, তার করসপন্ডিং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভিম্যাক্স তার স্কোয়ার। তাহলে এই কাইনেটিক এনার্জিটা শুড বি কাউন্টার ব্যালেন্স বাই দ্য ওই যেটাকে বলা হয় মানে ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স থেকে যে কাইনেটিক এনার্জি পাচ্ছে হচ্ছে তার সঙ্গে সমান, অর্থাৎ হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার যখন ই ইন্টু ভি জিরো হয়ে যাবে, সে তখনই তুমি আর কোনো ইলেকট্রন এতে গিয়ে পৌঁছাবে না, আপ টু অ্যানোড পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবে না, এবং সেইখান থেকে তুমি এই ম্যাক্সিমাম ভেলোসিটিটাও বের করে ফেলতে পারছো, এটা রুট ওভার অফ 2 ইন্টু ই ভি জিরো বাই এম। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটিওয়ালা ইলেকট্রন বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রনটা তাকে যদি তুমি আটকে দিতে পারো, তাহলে আর কোনো ইলেকট্রনই আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না। কোন কন্ডিশনে সেটা হবে, যখন হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ভি জিরো, এখানে ভি জিরোটা বেসিক্যালি স্টপিং পোটেনশিয়াল, সেখানে ভি ম্যাক্সটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 2 ই ভি জিরো বাই এম। মানে এখানে ভেলোসিটিটা তোমার মানে এখানে মানে কাইনেটিক এনার্জি পার্টটা কিন্তু নেগেটিভ হবে না, আমি মড দিয়ে পুরো জিনিসটাকে করছি আর কি, ওটা এখান থেকে ভি ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার? এই ফর্মুলাটা একটু মনে রাখবে, এই ফর্মুলা থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম দেয়, আমি নিউমেরিক্যাল প্রবলেম যখন করব তখন এই ফর্মুলাটাকে ব্যবহার করবো, দেখবে নিউমেরিক্যাল প্রবলেম আমি করছি। তাহলে এই ফার্স্ট ফিচারটা পরিষ্কার তো, কারো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার আমি কি করছি না, এখানে তো যেটা ব্যবহার করা হয়েছে ফিক্সড মেটাল, ফিক্সড ফ্রিকোয়েন্সি আর ফিক্সড ইন্টেন্সিটি। আচ্ছা দেখো, এবারে আমি জাস্ট আইভি ক্যারেক্টারিস্টিক প্লটিং আঁকবো যেখানে দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ লাইট সেটা আমি দেখতে চাইছি। একটা I1 ইন্টেন্সিটি, একটা I2 ইন্টেন্সিটি, একটা I2টা গ্রেটার দ্যান I1, মানে ফিক্সড মেটাল ব্যবহার করা হচ্ছে, ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট ব্যবহার করা হচ্ছে, কিন্তু দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটির লাইট ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে I2 এবং I1, এখানে I2টা গ্রেটার দ্যান I1। তখন ছবির নেচারটা কি দেখো, ছবির নেচারটা একই রকমের আছে, স্টপিং পোটেনশিয়ালটা যা ছিল তাই আছে, কিন্তু স্যাচুরেটেড ফটো কারেন্টটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে, স্যাচুরেটেড ফটো কারেন্টটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কেন স্যাচুরেটেড ফটো কারেন্টটা বেড়ে যাচ্ছে? তার কারণটা হচ্ছে যে যে যখন তুমি ওই ইন্টেন্সিটিটাকে বাড়াচ্ছ তখন তত বেশি লাইট, যত ইন্টেন্সিটি বাড়লো তত বেশি লাইট মেটালিক সারফেসে পড়ছে, বলে তত বেশি ইলেকট্রন বেরোচ্ছে, আর যত বেশি ইলেকট্রন বেরোবে সাডেনলি স্যাচুরেটেড ফটো কারেন্ট তত বেশি হয়ে যাবে। স্যাচুরেটেড ফটো কারেন্ট মানে কি, একটা গিভেন ইন্টেন্সিটি লাইট দেওয়ার পরে যে ইলেকট্রনগুলো বেরোলো সব ইলেকট্রনগুলোই যখন তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছে যেতে পারছে তখন স্যাচুরেটেড ফটো কারেন্টটা পাচ্ছ, আর ইন্টেন্সিটি বাড়ালে
বেশি ইলেকট্রন বেরোবে, বেশি ইলেকট্রন বেরোলে স্যাচুরেটেড ফটোকারেন্টটা তোমার বেড়ে যাবে। ওই জন্য যখন আইভি ক্যারেক্টারিস্টিক প্লট অ্যাট টু ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ লাইট, ইনসিডেন্ট লাইট তুমি দেখছো, তখন এই ধরনের ছবি পাবে যেখানে তোমার ইন্টেন্সিটি যেখানে বেশি সেখানে স্যাচুরেটেড ফটোকারেন্টটা বেশি। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে তুমি যদি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, এই কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, হ্যাঁ, সেইটা ভার্সেস ইন্টেন্সিটি তুমি প্লট করো, তুমি কি এটা দেখতে পাচ্ছ যে ওটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট। সেখানে কাইনেটিক এনার্জি ভার্সেস ইন্টেন্সিটি প্লট করলে দেখো এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে প্যারালাল টু ইন্টেন্সিটি অ্যাক্সিস, অর্থাৎ ইন্টেন্সিটি যতই বাড়াক না কেন কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রনে কোনো চেঞ্জ হচ্ছে না। এটা ঠিক আছে। আর এইটা যে কেন হচ্ছে না সেইটা সকাল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাবে না, আমরা আসছি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। আর যেটা কথা হচ্ছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, হ্যাঁ, মানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তুমি মেজার করতে পারো। কাইনেটিক এনার্জি মেজার করতে পারো, স্টপিং পোটেনশিয়ালটাকে দেখলে তুমি মেজার করতে পারো। এই স্টপিং পোটেনশিয়াল যদি তোমার জানা থাকে সেখান থেকে তুমি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন তুমি বের করতে পারবে। বের করে তুমি যেটা দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন তার সঙ্গে ইন্টেন্সিটি কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট হচ্ছে। এটা কেন হচ্ছে এটা আমরা পরে এক্সপ্লেন করছি, ঠিক আছে। এটাকে ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, এটা আইনস্টাইন কেমন করে এক্সপ্লেন করছেন সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, আরও দু তিনটে ছবি আছে, সেটা হচ্ছে মানে মানে বেশ আমার 7-8টা পয়েন্ট এখানে উল্লেখ করব। আচ্ছা, এখানে দেখো একটা আমি ছবি আঁকছি, সেটা হচ্ছে যে এখানে আইটা লিখি, এই যে ফটোকারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্সের ছবি আঁকা হচ্ছে দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে, যে দুটো ডিফারেন্ট মেটালের তোমার টোটাল ওয়ার্ক ফাংশনটা আলাদা, ঠিক আছে। মানে এই যে ওয়ার্ক ফাংশন জিনিসটা কি একটুখানি বুঝতে হবে। দেখো, যে ইলেকট্রনগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি সেই ইলেকট্রনগুলো তো ফ্রি ইলেকট্রন নয়। একটা মেটালের ক্ষেত্রে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি বাউন্ড ইলেকট্রন। আচ্ছা, এবারে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে যে যে মিনিমাম কতখানি এনার্জি দিলে ওই তিন মেটালিক সারফেস থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে উইথ জিরো কাইনেটিক এনার্জি, অর্থাৎ মানে মিনিমাম যে এনার্জিটা, দেখো আমি যে এনার্জিটাকে দিই সেই এনার্জির একটা পার্ট ইউজড হয় কি করে না মেটাল থেকে বাউন্ড ইলেকট্রনটাকে বের করতে, আর যে এনার্জিটা এক্সেস রয়ে গেল সেই এনার্জিটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দিল। তাহলে আমি যদি বলি যে কাইনেটিক এনার্জি আমার দরকার নেই, অর্থাৎ আমি সেইটুকু এনার্জি অ্যাকচুয়ালি দিতে চাইছি যা দিয়ে শুধুমাত্র তিন মেটালিক সারফেস থেকে ইলেকট্রনটাকে বের করা যাবে। ইলেকট্রনটা বের করলো তারপরে আবার সে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে জাস্ট চলে গেছে ওই পর্যন্ত আমি যাচ্ছি না, জাস্ট শুধুমাত্র বের করবো। সেই যে মিনিমাম এনার্জিটা লাগবে সেটাকে বলা হবে তোমার ওয়ার্ক ফাংশন। সেটা এখানে লেখা হয়েছে দিস ইজ দ্য মিনিমাম, এই যে this is the minimum energy that is required to eject an electron from a thin metallic surface having zero kinetic energy, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন। আর এবার দুটো ডিফারেন্ট মেটাল যখন তুমি ব্যবহার করছো তার দুটো ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন হবে। মানে ওয়ার্ক ফাংশনটার সঙ্গে আয়নাইজেশন পোটেনশিয়াল একটা সম্পর্ক আছে। আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে শুধু একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে ইলেকট্রন বের করতে হয়, আর ওয়ার্ক ফাংশনের ক্ষেত্রে একটা তিন মেটালিক সারফেস থেকে তোমার ইলেকট্রন বের করতে হচ্ছে। মানে মূলত যার আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে তার সাডেনলি ওয়ার্ক ফাংশনও বেশি হবে, মানে ইউজুয়ালি আর কি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে দুটো মেটাল ব্যবহার করছি, একজন ওয়ার্ক ফাংশন বেশি, একজন ওয়ার্ক ফাংশনটা কম, এটা একটা φ2 আর একটা হচ্ছে φ1, যেখানে φ2টা গ্রেটার দ্যান φ1, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তুমি যখন ছবিটাকে আঁকছো তখন এই স্যাচুরেটেড ফটোকারেন্টটা কিন্তু ফিক্সড আছে, কারণ আমি ফ্রিকোয়েন্সি ফিক্সড রেখেছি, ইন্টেন্সিটি ফিক্সড রেখেছি, সেই জন্যে স্যাচুরেটেড ফটোকারেন্টটা কিন্তু পুরো ফিক্সড আছে, হ্যাঁ। কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা কি হয়েছে, স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেছে। কি হচ্ছে না যার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা বেশি তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা কম। এর কারণটা আমরা বলবো কেন এটা হচ্ছে। মানে আমি এক্সপ্লেনেশনটা তো সব দর ক্লাসিক্যালি বলতে পারা যাবে না, আইনস্টাইন কি করে এক্সপ্লেন করবেন সেটা আমি পরে এক্সপ্লেনেশনটা আসছি। যেটা ইম্পর্টেন্ট যে মেটালের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা যত বেশি তার ক্ষেত্রে কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা তত কম হচ্ছে। দেখো φ2 গ্রেটার দেন φ1, যেখানে φ2 করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা কম হচ্ছে আর φ1টা কম, তার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা বেশি হচ্ছে, ঠিক আছে। কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা এক্স্যাক্টলি একই আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে যে উইথ ইনক্রিজিং ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল স্যাচুরেটেড ফটোকারেন্ট রিমেন্স দ্য সেম বাট স্টপিং পোটেনশিয়াল ডিক্রিজ করছে, এটা হলো।
এর কারণটা মানে কারণটা এখন বলছি না, কিন্তু ফ্যাক্টটা তুমি এখন জেনে রাখো, এক্সপেরিমেন্টের ফ্যাক্টটাকে জানো, কারণটা জাস্ট একটু আজকেই তো বলবো, একটু পরে বলছি, আইনস্টাইনের এক্সপ্লেনেশনটা হয়ে যাওয়ার পরে আমি সেটা আসছি। বুঝছে? 4 নম্বর ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? দুটো ডিফারেন্ট মেটাল ব্যবহার করছো মানে দুটো ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনের মানে তোমার কাছে পরিষ্কার হয়েছে, যার ওয়ার্ক ফাংশন বেশি তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা কম হবে। ঠিক আছে, ফ্যাক্টটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আর এবার আমি ব্যবহার করছি কি, যে ফিক্স মেটাল ব্যবহার করছি, ইন্টেন্সিটি ফিক্স করছি, যে দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাইট ব্যবহার করলাম, মানে ইন্টেন্সিটি ফিক্স রেখে দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করলাম, একজনের ফ্রিকোয়েন্সি বেশি একজনের ফ্রিকোয়েন্সি কম। এবং তাতে তুমি যেটা দেখতে পাচ্ছ দেখো, সেটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং, যখন ফ্রিকোয়েন্সি তোমার বেড়ে যাচ্ছে তখন দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে গেল, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্ট যেটা দেখো, এই প্রথমে কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা যা ছিল, এখন কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা তোমার অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এইটা, আগে ছিল এইটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফটোকারেন্ট, এখন স্যাচুরেটেড ফটোকারেন্টটা তোমার কমে গেল। ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে স্যাচুরেটেড ফটোকারেন্টটা কমে যাচ্ছে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে যখন ইন্টেন্সিটি তুমি ফিক্সড রাখছো। মানে ফিক্স মেটাল, ফিক্স ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছো, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন বেড়ে গেলে স্যাচুরেটেড ফটোকারেন্ট কমে যায় আর স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে যায়। ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড এ লাইট অফ ফিক্সড ইন্টেন্সিটি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, স্টপিং পোটেনশিয়াল ইনক্রিজেস বা স্যাচুরেটেড ফটোকারেন্ট ডিক্রিজেস। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে if frequency of incident light is below a certain value, then no electron will be emitted whatever larger the intensity of incident light be. This is a very very important observation, যে তোমার ইন্টেন্সিটি তোমার যত বেশি হোক না কেন, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কম হয়, কোনো রকমভাবে সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে না বা ফটোকারেন্ট পাচ্ছ না। But the frequency of incident light is below, if the frequency of incident light is below a certain value, then no electron will be emitted whatever larger the intensity of incident light be. This frequency is called the threshold frequency, represented by nu zero. Like a threshold frequency concept is very very important. তোমার ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালু থেকে কম রেখে তুমি ইন্টেন্সিটি যত খুশি বাড়াও, স্টিল তুমি দেখবে সেখান থেকে কোনো ইলেকট্রন কিন্তু বেরোচ্ছে না। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন। আচ্ছা, তারপরে তুমি আগে অলরেডি দেখেছিলে যে কাইনেটিক এনার্জিটা ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে না, কিন্তু যদি কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করো, তাহলে তুমি এরকম একটা ছবি দেখতে পাচ্ছ। এর মানেটা কি? দেখো, প্রথম কথা, কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে কাইনেটিকের জিরো কোথায় শুরু হলো? যখন ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো, অর্থাৎ যখন ফ্রিকোয়েন্সিটাই নিউ জিরো, অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা তার থেকে বেশি, তখন কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা পজিটিভ হচ্ছে, তার মানে বোঝা গেল ইলেকট্রনটা বেরিয়েছে। এবং দেখো এখানে তুমি একটা লিনিয়ার প্লট পাচ্ছ বা স্ট্রেট লাইন টাইপের ছবি দেখতে পাচ্ছ। এবং এখানে একটা জিনিস বলি, যে দেখো এই মিনিমাম যতখানি এনার্জি দিলে তোমার অ্যাকচুয়ালি ইলেকট্রনটা বেরোবে, সেটা কি, এই যে স্ট্রেট লাইনটা তুমি যদি এক্সট্রাপোলেট করো, করে তুমি কি হচ্ছে, এটা নেগেটিভ, মানে কাইনেটিক এনার্জি যখন নেগেটিভ সেখানে গিয়ে সেটা কাট করছে। এই যে ডিফারেন্সটা, এটাই বেসিক্যালি তোমার স্টপিং পোটেনশিয়াল, এটাই তোমার ওয়ার্ক ফাংশন, যে অ্যাজ ইফ এতখানি এনার্জি দিলে, মানে এখানে পোটেনশিয়াল এনার্জি সেটা অ্যাট্রাকটিভ, যেটা একটা নেগেটিভ আছে, তো এতখানি এনার্জি দিলে তবে ইলেকট্রনটা বেরোবে, সেটাই হচ্ছে তোমার পার্টিকুলার কেসে ওয়ার্ক ফাংশন দিচ্ছে। যাকে যেটা কথা সেটা হচ্ছে এই, যে ফ্রিকোয়েন্সি থেকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা ইনক্রিজ করছে লিনিয়ারলি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। এটা আর এবারে তুমি যদি এটা দুটো ডিফারেন্ট মেটাল, এটা একটা পার্টিকুলার মেটালের জন্য, দুটো ডিফারেন্ট মেটালের জন্য ছবিটাকে আঁকো, দেখো তুই কি পাচ্ছ না, দুটো ডিফারেন্ট মেটালের জন্য তুই প্যারালাল লাইন পাচ্ছ। হ্যাঁ, এই প্যারালাল লাইন পাচ্ছ মানে এই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থিটা 1 এবং থিটা 2 হলে থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হচ্ছে, তার দুটো ডিফারেন্ট মেটাল মানে তার দুটো ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন, সেই জন্য ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টগুলো আলাদা হচ্ছে। আর প্রথম মেটালটা তার যদি ওয়ার্ক ফাংশনটা ফাই 1 হয়, তাহলে এটা হচ্ছে -φ1, পরেরটার ক্ষেত্রে যদি φ2 হয়, তাহলে এটা হচ্ছে তোমার -φ2। তার মানে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটা যদি তুমি দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ প্যারালাল স্ট্রেট লাইন পাচ্ছ, হ্যাঁ, যাদের ক্ষেত্রে স্লোপটা হচ্ছে ফিক্সড হচ্ছে এটা। আর লাস্ট হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই ইলেকট্রন এমিশনটা না ইনস্ট্যান্টিনিয়াস, মানে তুমি যে মুহূর্তে লাইটটাকে দিলে সেই মুহূর্তে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে।
মানে electron is emitted from the thin metallic surface immediately after the light is incident on it, মানে তোমার লাইট ফেলার সঙ্গে সঙ্গেই হচ্ছে ইলেকট্রনটা তোমার বেরোচ্ছে। তা দেখো তাহলে আমি 9টা এক্সপেরিমেন্টাল অবজারভেশন বা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টসের কথা এখানে জাস্ট বলেছি, ঠিক আছে? আরো অনেক ফ্যাক্ট ট্যাক্স তুমি বলতে পারো, কিন্তু মোটামুটি ভাবে আমি 9টা এখানে অবজারভেশনের কথা বললাম আর কি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে মানে লেনার্ডের এক্সপেরিমেন্ট এবং তার সাথে সাথে আরো কিছু এক্সপেরিমেন্ট থেকে যে সমস্ত এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলোকে পাওয়া গেছে, সেই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলোকে সামারাইজ করেছে। আচ্ছা, এই যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলো পাওয়া গেল, তার মধ্যে অনেক কিছুই কিন্তু সকল ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যায়। যেমন প্রথম দিকে আমি আলোচনা করছিলাম যেটা, যে ইন্টেন্সিটি যখন বাড়াচ্ছ তখন তত বেশি ইলেকট্রন বেরোচ্ছে, যত বেশি ইলেকট্রন বেরোচ্ছে তত বেশি তুমি স্যাচুরেটেড ফটোকারেন্ট পাচ্ছ। তো এই যে কথাবার্তাগুলো যেসব বলছিল, এগুলো তো ক্লাসিক্যালি তুমি বুঝতে পারছো, সেগুলো তো অসুবিধে কিছু নেই। তার মানে এর মধ্যে অনেক কিছুই তুমি সকাল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারবে, কিন্তু 3টে ইম্পর্টেন্ট অবজারভেশন যেটাকে তুমি সকাল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারবে না। কি কি সেটা? প্রথম হচ্ছে দেখো, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি বা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এইটা কিন্তু সকল ক্লাসিক্যালি এক্সপ্লেন করা সম্ভব নয়। মানে এটা এটা তোমার যে নর্মাল যে ইনটিউশন এগেনস্টে যাচ্ছে, তার কারণটা কি তুমি জানো কি? যে ইন্টেন্সিটি মানে কি এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। অবভিয়াসলি যখন তোমার এটা মানে ইন্টেন্সিটি বেশি হবে, তখন তত বেশি এনার্জি, মানে তত বেশি, মানে আমি বলছি কি ইন্টেন্সিটিতে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। অর্থাৎ ইন্টেন্সিটি বেশি মানে হচ্ছে যে তীর মেটালিক সারফেসে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে বেশি লাইট পড়ছে বা বেশি এনার্জি পড়ছে। তাহলে যত বেশি এনার্জি পড়বে, যে ইলেকট্রনটা বেরোবে সে সার্টেনলি হচ্ছে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। আর যত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, তার মানে কাইনেটিক এনার্জি বাড়ছে, ইন্টেন্সিটি প্লট করলে ওটা ইনক্রিজিং ফাংশন হওয়ার কথা। কিন্তু আমার ছবি কি বলেছিল? ছবি বলেছিল যে কাইনেটিক এনার্জিটা তার কিন্তু কাইনেটিক এনার্জিটা তার মধ্যে সঙ্গে ইন্টেন্সিটি কোনো সম্পর্কই নেই। এবং যেটা সম্পর্ক আছে সেটা কি? সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সম্পর্ক। ক্লাসিক্যালি এনার্জি থাকে কিন্তু বেসিক্যালি ইন্টেন্সিটির মধ্যে, ঠিক আছে? তাহলে ইন্টেন্সিটি কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি সম্পর্ক আছে, ফ্রিকোয়েন্সি বাড়ালে কাইনেটিক এনার্জিটা বাড়ছে। তাহলে এইটা একটা জায়গা, যে জায়গাটা কিন্তু সকাল ক্লাসিক্যালি তুমি বুঝতে পারছো না বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে বুঝতে পারছো না। সেকেন্ড যেটা বুঝতে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির গপ্পটা এটা না বেশ ঝামেলা। ঝামেলা মানে তুমি বলছো যে ইন্টেন্সিটি যত বেশি হোক না কেন, ফ্রিকোয়েন্সিটাকে 60-এর ভ্যালুর থেকে কম হলে কোনো রকমভাবে ইলেকট্রনটা বেরোবে না। এটা কিন্তু ক্লাসিক্যালি হওয়ার কথা না। তুমি যদি লাইটটাকে ওয়েভ ভাবো, জাস্ট ভাবো না, ধরো একটা তোমার মানে আছে, মানে তোমার নৌকো বাঁধা আছে নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে, মানে কাছে দেওয়া আছে, মানে নোঙর ফেলা আছে আর কি। এটা এবার ঢেউ আসছে, হ্যাঁ, ধর নগরটা মানে খুলে বা দড়িটা ছিঁড়ে নৌকাটা ভেসে যেতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, এবারে যত তীব্র ঢেউ হবে, আরো তীব্র ঢেউ হলে একসময় স্যাটেলাইট এসে ছেড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে কি বলছে যে না, তোমার ঢেউয়ের তীব্রতা কত বেশি হোক না কেন, ফ্রিকোয়েন্সি যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কম থাকে, সেখান থেকে নাকি ইলেকট্রনটা বেরোবে না। এটা ক্লাসিক্যালি মানতে খুব অসুবিধা, লাইটের ওয়েভ নেচার দিয়ে কিন্তু জিনিসটাকে মানতে খুব অসুবিধা হচ্ছে। আর একটা হচ্ছে যে দেখো, তুমি দেখেছো যে যখন ওয়েভ, হ্যাঁ, সেই ওয়েভ দিয়ে যখন তুমি অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে বের করতে চাইবে, ওয়েভ তো ডিলোকালাইজড, অনেকটা জায়গা জুড়ে পড়ে। এবারে কি হবে, সেই ওয়েভটা ধরো কোনো একটা কিন মেটালিক সারফেসে পড়লো, এবারে যে সে এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, সেই এনার্জিটা লোকালাইজড হলো কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের অ্যারাউন্ডে, তখন সেই ইলেকট্রনের ওয়ার্ক ফাংশনটাকে এক্সিড করে গেল, করে ইলেকট্রনটা বেরিয়ে গেল। পুরো প্রসেসটাতে একটা সময় লাগার কথা। মানে ঢেউ দিয়ে তুমি যা কিছু করতে চাইবে, প্রত্যেক ক্ষেত্রে একটা তোমার সময় লাগার কথা। কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি না, এটা একদম ইনস্ট্যান্টিনিয়াস। মানে ওই যে নদীটা মানে নোঙরটা বাঁধা আছে, নোঙর ফেলা আছে নৌকাটায়, তা ঢেউ দিয়ে যখন নগরটাকে বের করে নিয়ে চলে আসতে হবে, তখন কিন্তু না অনেকগুলো ঢেউ লাগতে হবে, অনেকটা সময় লাগবে, করে ধীরে 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 নৌকাটা তোমার জাস্ট পার থেকে বেরিয়ে যাচ্ছে বা চলে যেতে পারে। কিন্তু এখানে বলতে ঠিক সেরকম সিচুয়েশনটা, এখানে পুরো জিনিসটা কি ইনস্ট্যান্টিনিয়াস, অর্থাৎ একজন গুলি করার মতো। মানে তুমি একটা গুলি করে বা গোলা দিয়ে তুমি জাস্ট একদমই হচ্ছে দড়িটাকে কেটে দিতে আর তখন কি হচ্ছে, একদম নিমেষেই হচ্ছে তোমার
ইলেকট্রন এমিশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো যে 9টা যে অবজারভেশনের কথা বলেছিলাম সেই অবজারভেশনের মধ্যে অন্ততপক্ষে 3টে অবজারভেশন, যে 3টে অবজারভেশনকে দেখো তুমি কোনো রকম সকাল ক্লাসিক্যাল থিওরি দিয়ে অর্থাৎ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছো না। একটা হচ্ছে যে কাইনেটিক এনার্জিটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে না, এটা আজকে ঠিক হচ্ছে না। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা সেটা সত্যি সত্যি ক্লাসিক্যালি বুঝতে পারা যাচ্ছে না। আর ইলেকট্রন এমিশন করতে কিছুটা সময় লাগার কথা, কিন্তু ইলেকট্রন এমিশনটা ইনস্ট্যান্টিনিয়াস, এটাও কিন্তু সকল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। ঠিক আছে, এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো কি কি এবং তার মধ্যে কোনগুলোকে সকল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। হ্যাঁ স্যার। এবারে এইটাই এক্সপ্লেন করা হচ্ছে, করছেন কিনা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন তিনি একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে এলেন। তিনি কি বললেন, মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি দেখছেন যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেখানে লাইটটাকে একটা ওয়েভ হিসেবে ধরা হয়েছে, তা দিয়ে তো ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করতে পারা গেল না। তিনি একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে এলেন এবং সেই অ্যাজাম্পশনটা বেসিক্যালি মোটিভেটেড বাই দ্য ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন এই যে অবজারভেশনটা সেটাকে এক্সপ্লেন করতে পারার জন্য বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা ধরে নিয়েছিলেন যে এনার্জি দেওয়া নেওয়াটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হতে পারে। আইনস্টাইন সেখান থেকে এক ধাপ এগিয়ে গেলেন। তিনি যেটা বললেন যে এনার্জি এক্সচেঞ্জটা শুধুমাত্র ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হবে এটুকুই যথেষ্ট নয়। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এনার্জি থাকেই রাদার ডিসক্রিট বা কোয়ান্টাইজড ফর্ম। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা বলছেন এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে। এবারে এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হতে গেলে দুটো পসিবিলিটি হতে পারে। এক হচ্ছে এনার্জিটা ইন্ট্রিনজিক্যালি ডিসক্রিট বা কোয়ান্টাইজ, যেমন ধরো মার্বেলস এনার্জি, ধরো এই যে কালেকশন অফ মার্বেলস এর মতো, একটা মার্বেল না হলে দুটো মার্বেল না হলে তিনটে মার্বেল না চারটে মার্বেল, এইভাবে তুমি দিতে পারো, মানে তোমার উপায় নেই, তোমাকে ডিসক্রিট ওয়েতেই এক্সচেঞ্জটাকে করতে হবে। আবার ধরো তুমি দুধ সেটা বা জল, সেটা তোমার কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু তুমি যখন একটা জলের বোতল কিনতে যাচ্ছ তুমি কিন্তু যে কোনো পরিমাণ কিনতে পারছো না, তোমাকে 500 ml না হলে 1 লিটার না হলে 2 লিটার না হলে 5 লিটার এইভাবেই কিনতে হচ্ছে। বা তুমি যখন একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে চাইছো সেখানেও 200 ml বা 300 ml বা 500 ml বা 600 ml বা 1 লিটার বা 1200 বা 1.5 লিটার বা 2 লিটার, এখন কতগুলো স্পেসিফিক প্যাকেটই তোমাকে নিতে হচ্ছে। বা তুমি যখন দুধ কিনতে চাইছো মাদার ডেয়ারি থেকে, হ্যাঁ, বা আমুলের দুধ, সেখানে কিন্তু 250 ml বা 500 ml বা 1 লিটার এই রকমের ডিসক্রিট প্যাকেটই কিন্তু আছে। তাহলে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট ওয়েতে ঘটছে, সেটা দু জায়গা থেকে হতে পারে, যে এনার্জি ইন্ট্রিনজিক্যালি ডিসক্রিট, আর 2 নম্বর হচ্ছে যে এনার্জি ইন্ট্রিনজিক্যালি ডিসক্রিট নয় কিন্তু জাস্ট এক্সচেঞ্জটা হচ্ছে ডিসক্রিট ওয়েতে। আইনস্টাইন কিন্তু ধরলেন তার ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করার জন্য যে লাইট এনার্জি ইজ অ্যাকচুয়ালি ডিসক্রিট, মানে ইন্ট্রিনজিক্যালি ডিসক্রিট। তিনি সেটাই বলেন যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। তিনি এই ভীষণ রেভলিউশনারি অ্যাজাম্পশনটা নিয়ে গেলেন, সেটা হচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেজ ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। এবং এই যে এনার্জি প্যাকেজগুলো সেটাকেই ভবিষ্যতের নাম দেওয়া হয়েছে ফোটনস, অর্থাৎ লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। এটা হচ্ছে আইনস্টাইনের রেভলিউশনারি অ্যাজাম্পশন। সে লাইটের মানে সেই নিউটনের কর্পাসকোলার থিওরিটাকে বাদ দিলে তার পরের 200-250 বছরের যে ইতিহাস লাইট সংক্রান্ত পুরোটাই ছিল কিন্তু লাইটের ওয়েভ থিওরি। সেটা তোমার হাইগেন, ফ্রেসনেল, ইয়াং তাদের মেকানিক্যাল ওয়েভের কনসেপ্ট হতে পারে, অথবা এখানে তোমার ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হতে পারে। সে যাই হোক না কেন সবটাই কিন্তু ছিল ওয়েভের রেসপেক্টে। এই আইনস্টাইন এই এত বছর পরে সেই নিউটন কর্পাসকোলার থিওরি ধরেছিলেন, সেটা ছিল আলাদা। তারপরে 200-300 বছর পরে আইনস্টাইন যেটা ধরলেন যে হ্যাঁ, লাইট ইজ এ কালেকশন অফ কর্পাস অফ পার্টিকেল, যেগুলো তিনি ফোটনস বলছেন, প্রত্যেকটার এক প্যাকেট করে এনার্জি আছে, সেই এনার্জি হচ্ছে এইচ। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে আইনস্টাইন কিন্তু ফোটন এই টার্মটা উল্লেখ করেননি। তিনি এনার্জি প্যাকেটস এইভাবে চালিয়ে দিয়েছিলেন বা এনার্জি কোয়ান্টা এইরকম ভাবে বলেছেন। এই ফোটন এই টার্মটা ইন্ট্রোডিউস করেন স্যার গিলবার্ট নিউটন লুইস ইন 1926 সালে। স্যার গিলবার্ট নিউটন লুইস তিনি কিন্তু ফোটন এই কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করেন, বা ফোটন এই কনসেপ্টটা ফোটন এই টার্মটা প্রথম ইন্ট্রোডিউস করেন। ফোটনের কনসেপ্টটা হচ্ছে আইনস্টাইনের করা, মানে যে এনার্জি প্যাকেজ ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, যেটাকে তিনি এনার্জি কোয়ান্টা বলতেন। কিন্তু এই ফোটন এই টার্মটা প্রথম উল্লেখ করেছিল 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস। তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, তাহলে লাইট যদি কালেকশন অফ ফোটনস হয়ে যায়, মানে ওটা একটা পার্টিকেলের মতো। এবারে when light is incident on a keen metallic surface then there is a two body elastic collision
বিটুইন দ্য ফোটন অ্যান্ড দ্য ইলেকট্রন। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে যখন এখন মানে তোমার লাইট একটা থিন মেটালিক সারফেস বা ক্যাথোডে পড়লো, তখন তুমি লাইটটাকে আর ঢেউয়ের মতো না ভেবে তুমি ভাবো ওটা বেসিক্যালি কিছু বুলেটস বা কিছু মার্বেলস, হ্যাঁ, যেগুলো বেসিক্যালি ফোটনস আর কি, তাদের সঙ্গে অ্যাকচুয়ালি ওই তিন মেটালিক সারফেসে ইলেকট্রন আছে, তাদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, এবং এই ধাক্কাটা তিনি যেটা ধরলেন এটাকে টু বডি কলিশন বা বাইনারি কলিশন বিটুইন দ্য ফোটন অ্যান্ড দ্য ইলেকট্রন। মানে একাধিক ফোটন একটা ইলেকট্রনের সাথে বা অনেকগুলো ইলেকট্রন একটা ফোটনের সঙ্গে ধাক্কাধাক্কি করছে সেটা বলা হচ্ছে না, একটা ফোটন একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, অর্থাৎ টু বডি কলিশন বা তোমার বাইনারি কলিশনটা হচ্ছে। তো ভালো, এই যে কলিশনটা হলো, কলিশনটা হওয়ার পরে তার এই যে ফোটনের যে এনার্জিটা আছে এইচ নিউ, সেই এনার্জিটা ইউজড হলো, ইউজড হয়ে একটা পার্ট হচ্ছে জাস্ট ইলেকট্রনটাকে বের করতেই কাজে লাগছে, যেটা বেসিক্যালি ওয়ার্ক ফাংশন, আর বাকি যে পার্টটা রেস্ট অফ দ্য পার্ট আর কি, সেটা তো কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে। তার মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন এখন কি হবে, কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন হয়ে যাচ্ছে দেখো জাস্ট ফোটনের যে এনার্জি এইচ নিউ মাইনাস ফাই, দিস ইজ দ্য আইনস্টাইন ইকুয়েশন ফর ফটোইলেকট্রিক এফেক্ট, যেটা ফাইটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, কেইটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রিক ইলেকট্রন, এইচ নিউটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের যে এনার্জি হয় সেটা। আচ্ছা, এবারে এইখান থেকে দেখো তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এবং ওয়ার্ক ফাংশনের সম্পর্ক পেতে পারে এইরকম ভাবে, যে যখন কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনটা জাস্ট জিরো হচ্ছে, তখন মিনিমাম যে ফ্রিকোয়েন্সির লাইট দিলে তোমার এটা হবে সেইটাকে বলা হচ্ছে নিউ জিরো, অর্থাৎ এইটাই হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা যদি ইলেকট্রনটা জাস্ট বেরোবে হ্যাভিং জিরো কাইনেটিক এনার্জি, অর্থাৎ এই ইকুয়েশনে কাইনেটিক এনার্জি জিরো করো, নিউ এর জায়গায় নিউ জিরো বসাও, তো সেখান থেকে তুমি কি পেলে নিউ জিরো ইকুয়াল টু ফাই বাই এইচ হলো, বা ফাই ইকুয়াল টু এইচ নিউ জিরো হলো, ঠিক আছে। তাই এই নিউ জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওয়ার্ক ফাংশন জানলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ওয়ার্ক ফাংশন তুমি এখান থেকে বের করতে পারবে। তখন এই যে আগের ইকুয়েশনটাকে তুমি এখন এইরকম ভাবে লিখতে পারো, কি সেটা কাইনেটিক এনার্জিটা হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এই ফাই এর জায়গায় তুমি এইচ নিউ জিরোটা বসিয়ে দিচ্ছ। এবারে দেখো এইখান থেকে তোমার ছবি আঁকা সহজ, যে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি করে তুমি প্লট করো, দেখো এইখান থেকে বা এইখান থেকে যেটাই বলো, প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে যার স্লোপটা হচ্ছে এইচ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়, ট্যান থিটা হচ্ছে স্লোপ, সেটা হয়ে যাচ্ছে এইচ হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কত মাইনাস এইচ নিউ জিরো বা মাইনাস ফাইভ, তাহলে এইটা হচ্ছে তোমার সকল ওয়ার্ক ফাংশন দিয়ে দিলে। আর এই যে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট, যেটা দেখো এই ছবি থেকেই পরিষ্কার দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জি কখন জিরো হচ্ছে, যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো, তো সেইটা তোমার দিয়ে দিচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর এখান থেকে যে স্লোপটা পাচ্ছ, স্লোপটা হচ্ছে তোমার ট্যান থিটা, সেটা হয়ে যাচ্ছে এইচ। দুটো ডিফারেন্ট মেটাল যখন তুমি ব্যবহার করছো, জাস্ট এই ওয়ার্ক ফাংশনগুলো পাল্টাচ্ছে, তাকে তুমি স্ট্রেট লাইন পাচ্ছ, কারণ এখানে স্লোপ যেটা প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ, সেটা তো অলওয়েজ কনস্ট্যান্ট, সেখানে মানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার দুটো প্যারালাল স্ট্রেট লাইন পাবে, যার ক্ষেত্রে স্লোপটা একই হবে, কিন্তু ওয়ার্ক ফাংশন কিন্তু দুটো মেটালের ক্ষেত্রে আলাদা, দেন ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টগুলো তোমার পাল্টে যাচ্ছে, ঠিক আছে। দেখো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে বাকি সব কিছু তুমি এক্সপ্লেন করতে পারবে। দেখো যেমন ধরো যেগুলো আমি বলছি, ধরো এই পার্টিকুলার কেসটা তুমি খেয়াল করো, এখানে কি হচ্ছে, আমি ফ্রিকোয়েন্সি ফিক্স করে দিয়েছি, ইন্টেন্সিটি ফিক্স করে দিয়েছি, তাহলে ফ্রিকোয়েন্সি ফিক্স করে দিয়ে এইচ নিউটা ফিক্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে ওয়ার্ক ফাংশন যার বেশি, খেয়াল করো ওয়ার্ক ফাংশন যার বেশি, আমি ফ্রিকোয়েন্সি ফিক্স করলাম মানেটা কি, একটা পার্টিকুলার ফোটন যেটা দিয়ে ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, সেই ফোটনের এনার্জিটা ফিক্সড হয়ে গেছে। আর এবার যার ওয়ার্ক ফাংশন বেশি, তার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার বেশি এনার্জি লেগে গেছে জাস্ট ইলেকট্রনটাকে বের করার জন্য, তাই যদি বেশি এনার্জি লেগে যায় জাস্ট ইলেকট্রনটাকে বের করার জন্য, তাহলে ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জি নিয়ে যাবে সেটা সাডেনলি কম হবে। আবার বলছি শোনো ভালো করে, যে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট যখন তুমি ফিক্স করে দিচ্ছ, তাহলে ফোটনের এনার্জি ফিক্সড হয়ে গেছে, সেই ফোটনটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, করে ইলেকট্রনটা বেরোচ্ছে। আচ্ছা, এবারে যে মেটালের ওয়ার্ক ফাংশন বেশি, তার ক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করতে বেশি এনার্জি লেগে গেল, তাহলে এনার্জি যেটা পড়ে রইল সেটা কম, তাহলে সেই কমটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি যখনই কমে যাবে, তখন তার ভেলোসিটি কমে গেল, তাকে আটকানো আমার পক্ষে সহজ, অর্থাৎ টপিং পোটেনশিয়ালটা কমে যাবে। দেখো যার ওয়ার্ক ফাংশন বেশি তার টপিং পোটেনশিয়ালটা কমে গেল, যার ওয়ার্ক ফাংশনটা কম তার টপিং পোটেনশিয়ালটা বেশি। আচ্ছা, এবারে পরের ছবিটা দেখো। আচ্ছা, এটা বুঝতে পারলে এই ছবিটা 4 নম্বরটা এক্সপ্লেন করলাম কেমন করে, বুঝতে পেরেছো? ঠিক আছে।
হ্যালো, আরে শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, 5 নম্বরটা দেখো, তুমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছ ইন্টেন্সিটি ফিক্স রেখে। আর ইন্টেন্সিটি মানে কি? এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ইন্টেন্সিটি ফিক্স করতে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে মানেটা কি? তাহলে দেখো, এবারে তুমি যদি লাইটটা কালেকশন অফ ফোটনস দেখো, তাহলে লাইট যাচ্ছে মানে কি কালেকশন অফ ফোটনস যাচ্ছে। এবারে ফোটনের টোটাল লাইটের যে এনার্জিটা সেটা কি হবে না, এক একটা ফোটনের এনার্জি মাল্টিপ্লাইড বাই কতগুলো ফোটন যাচ্ছে পার সেকেন্ডে পার ইউনিট ক্রস সেকশন এরিয়া দিয়ে। তাহলে এবারে যদি তুমি জাস্ট খেয়াল করে দেখো যে ফোটনের এনার্জিতে এইচ নিউ, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। আচ্ছা, এক একটা ফোটনের এনার্জি যখন বেড়ে যাচ্ছে তখন নাম্বার অফ ফোটনসের সংখ্যা কমে যেতে হবে যাতে করে তোমার ইন্টেন্সিটিটা ফিক্স থাকে। তাহলে ইন্টেন্সিটিটা বোঝার চেষ্টা করো যে ইন্টেন্সিটিটা হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া। তাহলে ইন্টেন্সিটি ফিক্স মানে টোটাল এনার্জিটা ফিক্সড। টোটাল এনার্জিটা কোথা থেকে পাচ্ছ তুমি? এক একটা ফোটনের এনার্জি মাল্টিপ্লাইড বাই হচ্ছে নাম্বার অফ ফোটনস। এবারে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। এক একটা ফোটনের এনার্জি যদি বেড়ে যায় তাহলে কি হবে না, তোমার খুব পরিষ্কারভাবে তুমি বুঝতে পারছো নাম্বার অফ ফোটনস কমাতে হবে। নাম্বার অফ ফোটন যখনই তোমার কমছে তখন কি হবে না, দেখো স্যাচুরেটেড ফটো কারেন্টটা কমে গেল। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে স্যাচুরেটেড ফটো কারেন্টটা কমে যায়। আবার উল্টো দিকে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। তাহলে এবারে যদি ফিক্সড মেটাল তুমি ব্যবহার করো তাহলে মানে ইলেকট্রনটাকে বের করতে প্রত্যেকের ক্ষেত্রে একই পরিমাণ এনার্জি লাগছে বলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন বেড়ে যাবে উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। আর কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন যদি বেড়ে যায় করসপন্ডিং টপিং পোটেনশিয়ালটা বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে আইনস্টাইনের যে ফোটনের কনসেপ্ট থেকে 5 নম্বর পয়েন্টটা কেমন করে এক্সপ্লেন করতে পারলাম তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, আগেরটা তুমি তো পরিষ্কার বুঝতে পারছো যে কাইনেটিক এনার্জি তার সঙ্গে ইন্টেন্সিটি কোনো সম্পর্ক নেই, সেটা তো অলরেডি দেখতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তোমার তো পুরোটাই হচ্ছে তোমার একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের ধাক্কা। ঠিক আছে? এই যে টু বডি কলিশন আছে, টু বডি কলিশনের জন্য যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তুমি ইন্টেন্সিটি বাড়ালে কি হবে? ইন্টেন্সিটি বাড়ালে যেটা হবে হচ্ছে বেশি বেশি ফোটনস মেটালিক সারফেসে ধাক্কা দেবে বলে বেশি বেশি ইলেকট্রন বেরোবে, অর্থাৎ স্যাচুরেটেড ফটো কারেন্ট বাড়বে। সেটা আমি অলরেডি দেখিয়েছি। কিন্তু ধাক্কা তো হচ্ছে একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের। একটা ফোটনের সঙ্গে যদি একটা ইলেকট্রনেরই ধাক্কা হয় তাহলে একটা ফোটনের এনার্জি অ্যাকচুয়ালি রেসপন্সিবল হচ্ছে যে ইলেকট্রনটা কোন কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। সেখানে তুমি অনেকগুলো ফোটন একসাথে তোমার ইনসিডেন্ট হলো, তাতে তোমার কিছু এসে গেল না, কিন্তু ধাক্কাটা হচ্ছে টু বডি বা বাইনারি কলিশন। মানে মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে ওই মানে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লানেশনে টু বডি কলিশনটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে একটা ফোটনের সাথে একটা ইলেকট্রনে কিন্তু টু বডি বা বাইনারি কলিশন হচ্ছে। ঠিক আছে? তাহলে একটা ফোটনের এনার্জি অ্যাকচুয়ালি রেসপন্সিবল হবে যে তোমার কি এনার্জি নিয়ে তোমার ইলেকট্রনটা বেরোবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এইটা তো হলো আইনস্টাইনের বেসিক একটা হাইপোথিসিস। এবার এটা সত্যি কিনা সেটা 1914 থেকে 1916 সালে বিজ্ঞানী মুলিক্যান এবং তার কোয়ার্কার perform several experiments using different metals and light of different frequencies. They obtained a plot similar to that proposed by Einstein. মানে দেখো বেসিক্যালি এই যে এই টাইপের মানে কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি বা টপিক পটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি এরকম প্রচুর ছবি টবি তারা সব মানে তৈরি করতে পেরেছিলেন আর কি, এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং তারা দেখবেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সত্যি সত্যি তোমার প্যারালাল স্ট্রেট লাইন করছো উইথ এ স্লোপ যেটা কনস্ট্যান্ট, এবং সেই স্লোপের ভ্যালুটা বেরিয়েছিল 6.56 × 10⁻³ জুল সেকেন্ড, যেটা বেসিক্যালি প্লাঙ্ক কনস্ট্যান্টের সঙ্গে সমান। মানে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা এখন কিছুটা মডিফাইড হয়েছে আরো বেটার এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে বের করা গেছে, কিন্তু তখন ওটা 6.56 × 10⁻³ জুল সেকেন্ড ছিল। অর্থাৎ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এক্সপ্লেন করার সময় প্ল্যাঙ্ক তার যে মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ভ্যালুটা তিনি বলেছিলেন এখানেও কিন্তু বেসিক্যালি সেই ভ্যালুটাই পাওয়া গেল। তাহলে দেখো এই আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্টে প্রুভড হয়ে গেল, এবং সেই প্রুভটা করলেন কারা? মুলিকান এবং তার কোয়ার্কার। দে পারফর্ম সেভারাল এক্সপেরিমেন্ট ইউজিং ডিফারেন্ট মেটালস অ্যান্ড লাইট অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ। দে অবটেন এ প্লট সিমিলার টু দ্যাট প্রপোজড বাই আইনস্টাইন। সেখান থেকে তারা ওই স্লোপটাকে বের করে ফেলে, এবং স্লোপটা হচ্ছে তোমার টোটাল প্লাঙ্ক কনস্ট্যান্ট দিল। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে যখন ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করা হয়েছে সেখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নেওয়া হয়েছিল এইচ,
এখানেও দেখো বেসিক্যালি সেই এইচটাই তোমার অ্যাপিয়ার করে গেছে, অর্থাৎ আগে যেটা ছিল একটা অ্যাডহক কনস্ট্যান্টের মতো, এখন সেই কনস্ট্যান্ট একটা ইউনিভার্সাল কনস্ট্যান্টের মতো হয়ে যাচ্ছে, কারণ সেভারেল এক্সপেরিমেন্টে এই যে এইচটা সেটা কিন্তু তোমার বারবার বারবার অ্যাপিয়ার করছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, 1929 সাল নাগাদ বিজ্ঞানী রিচার্ডসন পারফর্ম ভেরিয়াস এক্সপেরিমেন্ট টু এস্টিমেট ওয়ার্ক ফাংশন ফর ডিফারেন্ট মেটাল অ্যান্ড দে আর কনসিস্টেন্ট উইথ আইনস্টাইন প্রেডিকশন। এবং তিনি অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্টে তিনি বেসিক্যালি বিভিন্ন মেটালের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন বের করেছিলেন। তো আইনস্টাইনের যে ওয়ার্ক ফাংশন মানে বেসিক্যালি এইচ ইন্টু নিউ জিরো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে প্লাঙ্ক কনস্ট্যান্ট গুণ করলে ওয়ার্ক ফাংশন হয়, তার সঙ্গে দেখা যাচ্ছে এই রেজাল্টগুলো তোমার মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রিচার্ডসন তার জন্য 1924 সালে নোবেল পান, মুডি কেন নোবেল পেয়েছিলেন। আর এই ফটোইলেকট্রিক এফেক্ট তার এক্সপ্লানেশনের জন্য অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে তিনি নোবেল পান। ঠিক আছে, এবং যেটা ইম্পর্টেন্ট, লেনার্ড কিন্তু ফটোইলেকট্রিক এফেক্টে অনেকটাই করে ফেলেছিল। সেটা লেনার্ড কখনো, তুমি গুগল টুগল সার্চ করলে পাবে, লেনার্ড কখনো আইনস্টাইনকে এই ইস্যুতে কখনো ক্ষমা করেননি। তার মনে হয়েছিল ফটোইলেকট্রিক এফেক্টের ম্যাক্সিমামটা কিন্তু লেনার্ড করে ফেলে গেছে, লেনার্ডেরই নোবেল পাওয়ার কথা ফটোইলেকট্রিক এফেক্ট। লেনার্ড অন্য কারণে নোবেল পেয়েছিলেন, ক্যাথোড এক্সপেরিমেন্ট ইত্যাদি জন্য তিনি নোবেল পেয়েছিলেন। কিন্তু তোমার নোবেল ফটোইলেকট্রিক এফেক্টের ক্রেডিটটা যেমন এই যে ফুল আইনস্টাইনের ক্ষেত্রে চলে গেছে, আইনস্টাইনের এক্সপ্লেনেশনটাকে করেছিল, যেটা সাডেনলি খুব বড় কাজ বা রেভলিউশনারি অ্যাজাম্পশন, হ্যাঁ সার্টেনলি, কিন্তু এক্সপেরিমেন্টাল অবজারভেশনের ম্যাক্সিমামটাই কিন্তু লেনার্ডের যে 1900 সালে করা এক্সপেরিমেন্ট সেখান থেকেই মোটামুটি কিন্তু রিভিল হয়ে গিয়েছিল। সেই জন্য ফটোইলেকট্রিক এফেক্টের সাথে কিন্তু আইনস্টাইনের নাম যেমন জড়িয়ে আছে, লেনার্ডোর নামও কিন্তু একই রকমভাবে একই ফ্রিকোয়েন্সিতে কিন্তু উচ্চারিত হওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল পুরো জিনিসটা, ফটোইলেকট্রিক এফেক্ট তার স্টার্টিং থেকে শুরু করে আমরা তার আপ টু এক্সপ্লানেশন পর্যন্ত কেমন করে বললাম। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই যে ফটোইলেকট্রিক এফেক্ট এটা যেটা করা হলো, তার সেখান থেকে আমার মূল কনক্লুশন কোনটা বেরিয়ে এলো। দেখো কনক্লুশন যেটা বেরিয়ে এলো বা টেক হোম মেসেজটা হচ্ছে এই, যে পার্টিকেল অফ কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড বাই আইনস্টাইন এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। আইনস্টাইন এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট থেকে হচ্ছে পার্টিকেল অর কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট সেটা কিন্তু তোমার রিভিলড হচ্ছে। লাইট এতদিন ধরে মানুষ সেটাকে ওয়েভ হিসেবে ভাবতো, কখনো সেটা মেকানিক্যাল ওয়েভ, কখনো সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু এই এক্সপেরিমেন্টে মানে ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করতে গিয়ে আইনস্টাইন যেটা আলটিমেটলি দেখাতে পারলেন সেটা হচ্ছে লাইট একটা কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টে রিভিল। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এই যে আইনস্টাইনের যে তোমার ফটোইলেকট্রিক এফেক্টের এক্সপ্লানেশন, সেখানে কিন্তু কিছু লিমিটেশন থাকে, সেই লিমিটেশনগুলো আমি একটুখানি উল্লেখ করে দিই। লিমিটেশনস অফ আইনস্টাইন এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। আচ্ছা দেখো, এই যে টোটাল যে গালগপ্পগুলো চলেছে, মানে মানে গালগপ্প মানে যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো হয়েছে এবং সেই মতো করে যেভাবে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে, সেখানে কতকগুলো জিনিস অ্যাজ ধরে নেওয়া হয়েছে কি, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল যে কলিশনটা যে টু বডি কলিশন বা বাইনারি কলিশন। আচ্ছা, টু বডি বা বাইনারি কলিশন সার্টেনলি মোস্ট ফ্রিকোয়েন্ট, থ্রি বডি বা ফোর বডি কলিশনগুলো কিন্তু অত ফ্রিকোয়েন্ট না, স্ট্যাটিস্টিক্যালি ফ্রিকোয়েন্ট না। কিন্তু সেটা তো হতে পারে যদি কি হয় না, ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট প্রচন্ড বেশি হয়, অথবা তুমি মানে এরকম করে ভাবতে পারো যে মানে মানে এটা একটা, আচ্ছা প্রথমে এটা বলি যে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট যখন বেশ বেশি হবে, তখন এমন হতে পারে যে কোনো একটা গিভেন ক্রস সেকশনের এরিয়াতে একসাথে তো অনেক ফোটন দিয়ে ধাক্কা দিচ্ছে, অনেক ফোটন যদি ধাক্কা দেয় তাহলে দুটো ফোটন একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দিতে পারে, বা তিনটে ফোটন একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দিতে পারে, অথবা থ্রি বডি ফোর বডি এই কলিশনগুলো হতে পারে। তাহলে সেটা যদি হয় তাহলে দেখো সকল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট বা কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা যে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবেন না, এই বক্তব্যগুলো আর খাটে না। কি হচ্ছে, যদি দুটো ফোটন একসাথে একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়,
তাহলে এমন হলো যে একটা ফোটনের এনার্জি যথেষ্ট নয় যাতে করে ইলেকট্রনটা বেরোতে পারে, কিন্তু দুটো ফোটনের সম্মিলিত এনার্জিটা সেটা ইলেকট্রনকে বের করার জন্য যথেষ্ট হতে পারে। অর্থাৎ যে একটা ফোটনের ফ্রিকোয়েন্সি 60 কম হলে আর ইলেকট্রন বেরোবে সেটা হচ্ছে না, তার বদলে তোমার ফ্রিকোয়েন্সিটা কম হলো বা একটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা তোমার কম হলো, কিন্তু দুটো ফোটন ওরকম ধাক্কা দিয়ে কিন্তু একটা ইলেকট্রনকে বের করে নিতে পারে। তখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা যেমন থাকছে না, আবার অ্যাট দ্য সেম টাইম দেখো তাহলে ইন্টেন্সিটি যত বাড়বে, একটার বদলে দুটো, দুটোর বদলে তিনটে, তিনটের বদলে চারটে ফোটন একসাথে ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা বাড়বে। তখন কি হবে? তখন সাডেনলি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জিটা বাড়বে। মানে ইন্টেন্সিটি বাড়লো মানে একসাথে একাধিক ফোটন ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে। যখন একাধিক ফোটন মানে দুটো ফোটন ইলেকট্রনকে একটা ফোটন ইলেকট্রনকে ধাক্কা দিলে যা কাইনেটিক এনার্জি পাবে, দুটো ফোটন ধাক্কা দিলে বেশি পাবে, তিনটে ফোটন দিলে আরো বেশি পাবে। তখন দেখো তোমার কাইনেটিক এনার্জি সেটা কিন্তু ইন্টেন্সিটির উপরে নির্ভর করে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে যে হোয়েন intensity of incident light is very high, as in case of লেজার, এই লেজার আবিষ্কৃত হওয়ার পরে না প্রচন্ড ইন্টেন্স লাইট তৈরি করা সম্ভব হচ্ছে। when intensity of incident light is very high, then more than one photon can collide with an electron, can collide simultaneously with an electron. Then concept of threshold frequency will no longer be valid. Kinetic energy of the ejected electron then kinetic energy of ejected electron would depend on intensity of incident light. ঠিক আছে? আর একটা দেখো, তোমায় পরে দেখবে যে লাইট যেটা তুমি বলছো এটাকে সবসময় পার্টিকেল, সেটা তো ভাবলে হবে না। লাইটে কিন্তু ডুয়েল ক্যারেক্টার আছে, যেটা পরে পড়বে যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, একটা হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল। এটা আমরা পরে খুব ভালো করে আলোচনা করবো ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, কম্পটন এফেক্ট বলার সময় ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি মানে ডিবাগলু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি বলার সময় এগুলো আমরা আরো ভালো করে আলোচনা করবো। যে কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করে, যেমন ধরো ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, সেখানে তো লাইটকে ওয়েভের মতোই বিহেভ করতে হবে, নাহলে ওই ফেনোমেননগুলো তুমি এক্সপ্লেন করতে পারবে না। আর ফটো ইলেকট্রিক এফেক্ট, পরবর্তীকালে কম্পটন এফেক্ট পড়বে, যেখানে লাইটকে পার্টিকেলের মতো বিহেভ করতে হচ্ছে। তো লাইট যে অ্যাবসলিউটলি ফোটনস বা পার্টিকেল এটা বলা যাওয়া ঠিক না, লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। ডুয়েল ক্যারেক্টার যদি হয়, যদি এমন হয় যে ইফ wavelength of incident light is long, যদি ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট লং হয়, তার মানে কি একটা বেশ একটা বড় জায়গা জুড়ে ওয়েভটা আছে। if wavelength of incident light is long, then a photon can collide more than one electron simultaneously। ঠিক আছে? এটা তখন আবার আইনস্টাইনের যে এক্সপ্লেনেশনটা ভ্যালিড হবে না। দেন Einstein's theory will
নো লঙ্গার ভ্যালিড। মানে ধরো এমন হলো যে তোমার একটা ফোটন যার ওয়েভলেন্থ বেশি বলে সে একটা পিন পয়েন্টের একটা পার্টিকুলার জায়গায় তোমার ধাক্কা না দিয়ে একটা রিজিয়নে ধাক্কা দিল, সেই রিজিয়নের মধ্যে একাধিক ইলেকট্রন থাকতে পারে। তার মানে কি একটা ফোটন তার এনার্জিটা শেয়ার হচ্ছে অনেকগুলো ইলেকট্রনের উপরে। তাহলে এই যে আমি এনার্জি ব্যালেন্স ট্রান্সফারগুলোকে করছি, যে একটা ফোটনের এনার্জি সে একটা ইলেকট্রনকে বের করছে এবং বাকিটা তার কাইনেটিক এনার্জি দিচ্ছে। এখন একটা ফোটন যদি একসাথে অনেকগুলো ইলেকট্রনকে বের করে ধাক্কা দেওয়ার জন্য বা বের করতে না পারে আর কি, তখন সাডেনলি যে এক্সপ্লানেশনগুলো বলা হয়েছে এক্সপ্লানেশনগুলো আর ভ্যালিড তোমার থাকবে না। যেভাবে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন তুমি বসিয়েছো সেগুলো তোমার ভ্যালিড থাকবে না। ঠিক আছে? তো এই যে দুটো জায়গা, এখন ওয়েভ লেন্থটা কিন্তু সাফিসিয়েন্টলি লং হয় এবং তার ইন্টেন্সিটি কিন্তু সাফিসিয়েন্টলি বেশি হয়, তখন কিন্তু দেখবে আইনস্টাইনের যে সকল এই মডেলটা, সেই মডেলটা তোমার ভ্যালিড হবে। ঠিক আছে? তাহলে এই যে ইন্টেন্সিটি খুব বেশি হলে বা ওয়েভ লেন্থ খুব লং হলে যে আইনস্টাইনের মডেলটা যে ভ্যালিড হচ্ছে না, এটা পরবর্তীকালে দেবে যে লাইটের তখন ওয়েভ ক্যারেক্টারটা তখন ইম্পর্টেন্ট হয়ে পড়বে। হ্যাঁ, তাহলে কখন ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, কখন পার্টিকেল ক্যারেক্টার ইম্পর্টেন্ট, তার মধ্যে ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট এই কন্ডিশনগুলোতে, তখন ইন্টেন্সিটি খুব হাই হয়ে যাবে এবং ওয়েভ লেন্থ হচ্ছে সাফিসিয়েন্টলি তোমার লং হয়ে যাবে। তাহলে বুঝতে পারা গেল? বুঝছেন? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে মেজর যে ইকুয়েশনগুলো আমি ব্যবহার করেছি, সেই মেজর ইকুয়েশনগুলোর উপরে, মানে ইকুয়েশনের উপরে বেস করে আমি দু একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দেখাচ্ছি। তাহলে প্রথম এরকম একটা ছোট্ট কোশ্চেন বলছে, ফাইন্ড দ্য স্টপিং পোটেনশিয়াল when the maximum velocity of ejected electron is 1.5 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। তোমাকে স্টপিং পোটেনশিয়ালটাকে বের করতে বলেছে যখন ইজেক্টেড ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি তোমার বলে দেওয়া আছে। তাহলে দেখো, আমরা জানি হচ্ছে এইটা হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার হচ্ছে ইন্টু ভি জিরো। ভি জিরোটা কত হবে? 1/ইলেকট্রনের চার্জ ইন্টু হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। 1/1.602 ইন্টু 10⁻19 কুলম, কারণ ইলেকট্রনের চার্জ তুমি জানো, তার ম্যাগনিটিউডটা তুমি নিচ্ছ হাফ আছে। ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, আর ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটিটা বলে দেওয়া হয়েছে 1.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এইটা তার স্কোয়ার হয়ে গেল। এবার তুমি সিম্পলিফাই করলে উত্তরটা বেরোচ্ছে 6.4 ইন্টু 10⁻2 ভোল্ট। 6.4 ইন্টু 10⁻2 ভোল্ট। আচ্ছা, এখানে এই ভোল্টটা কি করে পাবে? সেটা হচ্ছে কিছুই না, তুমি দেখবে যে এই যে যেটা এখানে লেখা হয়েছে, দেখবে এটা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 হচ্ছে ইউনিটটা, আর নিচে একটা কুলম আছে। আর কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 তুমি জানো এটাকে জুল বলে, আর জুলটা হচ্ছে সবসময় কুলম ইন্টু ভোল্ট হয়, অর্থাৎ জুল পার বাই কুলম, সেটা তোমার বেসিক্যালি ভোল্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ টপিক পোটেনশিয়ালটা হয়ে যায় 6.4 ইন্টু 10⁻2 ভোল্ট। এটা ঠিক আছে? আচ্ছা, এবারে ঘুরিয়ে প্রবলেমটাকে দিচ্ছে এইরকম ভাবে, দেখো যে স্টপিং পোটেনশিয়াল অফ এ মেটাল ইন এ ফটোইলেকট্রিক এমিশন এক্সপেরিমেন্ট ইজ 10 ভোল্ট। স্টপিং পোটেনশিয়ালটা বলে দেওয়া হচ্ছে, এখন ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন কত হবে। দেখো আবার ওই একই ফর্মুলা, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টু ভি জিরো। ভি ম্যাক্সটা কত হবে? 2 ই ইন্টু ভি জিরো বাই এম। এবার দেখো রুট ওভার 2 ইন্টু ই জিরোর জায়গায় 1.602 ইন্টু 10⁻19 কুলম হলো, 10 ভোল্ট হলো, ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31 কেজি হয়ে গেল। বসিয়ে ভি ম্যাক্সের ভ্যালু বেরিয়ে গেল কত? 1.873 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, তাহলে প্রথমে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনের উপরে বেস করে আমি কিছু প্রবলেম করলাম। আচ্ছা, আর যে টাইপের ইকুয়েশনগুলো লাগে সেটা মূলত আইনস্টাইন এক্সপ্লেনেশন থেকে যে ইকুয়েশনগুলো, যেমন ধরো এই ওয়ার্ক ফাংশন এবং স্টপিং পোটেনশিয়ালের মধ্যে একটা সম্পর্ক আছে, তো সেইখান থেকে একটা প্রবলেমের কথা বলি। দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল ইজ 6.9 ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ এ ফোটন দ্যাট ক্যান ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ক্লিন মেটালিক সারফেস। ঠিক আছে? দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল বলে দেওয়া আছে, দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ এ ফোটন দ্যাট ক্যান ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ক্লিন মেটালিক সারফেস। তার মানে তুমি দেখো, মানে মিনিমাম ফ্রিকোয়েন্সির লাইট যা দিয়ে তুমি ইলেকট্রনটাকে বের করতে পারো সেটা হবে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এবারে ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেন্থের সম্পর্ক তুমি জানো, তাহলে যখন ফ্রিকোয়েন্সিটা তোমার মিনিমাম হবে তখন ওয়েভলেন্থ হচ্ছে লংগেস্ট হবে, সেই ওয়েভলেন্থে তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি প্রথমে তুমি এক কাজ করো, যে ওয়ার্ক ফাংশনটা ক্ষেত্রে এইচ নিউ জিরো, এবার নিউ জিরোটাকে তুমি দেখো এইচ ইন্টু সি বাই ল্যামডা জিরো। সেই নিউ জিরো যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়, তাহলে এই ল্যামডা জিরোটা হচ্ছে তোমার বেসিক্যালি যেটা বলা আছে, দ্য লংগেস্ট ওয়েভলেন্থ longest wavelength
ঠিক আছে, নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা জিরো হচ্ছে তার লংগেস্ট ওয়েভ লেন্থ। এটা ওই মানে যেটা তোমার লাগবে আর কি। তাহলে ল্যামডা জিরোটা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো তুমি কি করতে পারছো, ল্যামডা জিরোটা কি hc/5, এইচ যে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, স্পিড অফ লাইট হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ফাইটা হচ্ছে কত এখানে বলি কি 6.9 ইলেকট্রন ভোল্ট। এবার আমি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে তোমার ইলেকট্রন ভোল্ট মানে কত, 6.2 × 1.602 × 10⁻19 জুল হয়ে গেল তোমার এনার্জিটা। মানে ওয়ার্ক ফাংশনটা 6.9 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট মানে কি 6.9, মানে মানে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশনটা হচ্ছে একটা ইলেকট্রন মানে মানে একটা ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকলে তার যে কাইনেটিক এনার্জিটা জন্মায়। তাহলে যদি 6.9 পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে একটা ইলেকট্রন থাকে, তার এনার্জিটা হচ্ছে 6.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে ইলেকট্রন ভোল্টকে যদি তুমি জুলে কনভার্ট করো, তাহলে তোমাকে 1.602 × 10⁻19 জুল দিয়ে তোমাকে গুণ করতে হবে। তোমার জানা আছে যে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাওয়ার যে রাস্তাটা, এটা করে ফেলবে, করে উপর নিচে কেটে গিয়ে তোমার এত মিটার হয়ে গেলে এটাকে তুমি অ্যাংস্ট্রমে বের করে ফেলতে 1798 অ্যাংস্ট্রম অ্যান্সার করে। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রবলেম দেখো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন হোয়ার এ ফোটন অফ ওয়েভলেন্থ 3200 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট অন এ মেটাল অফ ওয়ার্ক ফাংশন 3.8 ইলেকট্রন ভোল্ট। তার মানে একদম সরাসরি কাইনেটিক এনার্জিটা হচ্ছে h3-5, এই ইকুয়েশনে সরাসরি বসিয়ে দেওয়া। তাহলে সেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি h-5। এবারে যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি না বলে ওয়েভলেন্থ দেওয়া আছে, তাহলে নিউ এর জায়গায় c/λ তুমি বসিয়ে দাও -5। তাহলে এবারে দেখো তোমার hc/λ, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বসালে, সিটা হচ্ছে স্পিড অফ লাইট তুমি বসালে, আর ল্যামডাটা হচ্ছে 3200 অ্যাংস্ট্রম, তার মানে 3200 × 10 মিটার হয়ে গেল। বাঁ দিকটা করলে জুল হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস যেটা আছে 3.8 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। সবটাই তুমি ইলেকট্রন ভোল্টের রেসপেক্টে করবে মনে করো, তাই জুলে যেটা বেরিয়ে তাকে হচ্ছে 1.602 × 10⁻19 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে তোমার ইলেকট্রন ভোল্ট উত্তরটা বেরিয়ে যাবে, মাইনাস এটা, তারপরে উত্তরটা বেরোলে হবে 0.076 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো তাহলে মোটামুটি ভাবে যে ধরনের ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি কাজে লেগেছে, মানে যে ধরনের ইকুয়েশনগুলো আমরা এখানে ব্যবহার করেছি, সেই ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে আমি একটা একটা করে প্রবলেম তোমাকে বলে দিলাম। তোমাদের এবারে বাড়িতে যে কাজটা থাকবে, আমি দুটো কাজ তোমাকে করতে দিচ্ছি, দুটো প্রবলেম বাড়িতে করতে দিচ্ছি। হ্যাঁ, মানে ওই যে কনসেপ্টগুলোকে বলেছি তার উপরে বেশ করেই তোমার দুটো নিউমেরিক্যাল প্রবলেম আর কি তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। হ্যাঁ, আরও কিছু প্রবলেম তোমরা বই থেকে কিন্তু এখানে করে নেবে আর আমি জাস্ট দু একটা প্রবলেম এখানে দিলাম, আর তুমি বাড়িতে আরো কতগুলো প্রবলেম এখান থেকে করবে আর কি। মানে এখানে মানে আচ্ছা, এখানে একটা পেজ ফাঁকা, এখানে কিছু ফাঁকা আছে, আর একটা প্রবলেম এখানে আমি বলে দিচ্ছি। প্রবলেম হোমওয়ার্ক প্রবলেম দিচ্ছি, হ্যাঁ, বাড়িতে তুমি করবে। ঠিক আছে। দেখো এইরকম একটা একটা প্লাঙ্ক কনস্ট্যান্ট বের করার প্রবলেম দিচ্ছি। দ্য লাইট অফ ওয়েভলেন্থ চার হাজার 500 অ্যাংস্ট্রম ejects 40 electrons from a sodium surface, from a সোডিয়াম সারফেস, যার ওয়ার্ক ফাংশনটা বলে দেওয়া হচ্ছে তোমার 2.3 ইলেকট্রন ভোল্ট। এটা দ্য স্টপিং পোটেনশিয়াল, সরি,
the topping potential is experimentally found to be is experimentally found to be 0.46 volt. Volt. ঠিক আছে? Calculate the value of Planck constant. Calculate the value of Planck constant. ঠিক আছে? আর একটা প্রবলেম তোমাকে করতে দিলাম বাড়িতে, ঠিক আছে? তা দেখো যা পড়িয়েছি, যা পড়িয়েছি তাতে এই ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত মোটামুটি আমরা একটা ক্লাসে ফটো ইলেকট্রিক এফেক্ট শেষ হয়ে যায়। হ্যাঁ, তা মোটামুটি যা বলার আমরা বললাম। এবারে বই থেকে তুমি একটুখানি লাইন বাই লাইন পড়ে নেবে, আমাদের ভিডিওটাকে দেখবে, পিডিএফটাকে দেখবে, প্রবলেমগুলো যেগুলো করতে দিলাম করবে, আরও প্রচুর প্রবলেম বইয়ে দেওয়া আছে, সেই প্রবলেমগুলো তুমি জাস্ট করবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত করবো। নেক্সট ক্লাসে আমরা কম্পটন এফেক্টটাকে পড়বো, মানে আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, মানে যেটা সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, এবং এই ফটো ইলেকট্রিক এফেক্টের পরেই আমি কম্পটন এফেক্টটা পড়ে নিতে চাইছি। তার মূল কারণটা হচ্ছে যে কম্পটন এফেক্টও একটা ফেনোমেনা যেখানে সকল লাইটের কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কনফার্ম হবে। ঠিক আছে? যে লাইট যে কালেকশন অফ এনার্জি প্যাকেট, যেটাকে আমি ফোটন বলছি, তার সঙ্গে যে এনার্জি আছে, মানে একটা ডিসক্রিট এনার্জি আছে, একটা এইচ নিউ, তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড মোমেন্টাম আছে। হ্যাঁ, যেটা আমি পরে দেবো পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, সেইটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমরা এই পর্যন্ত রাখছি আজকে। এন্ড অফ লেকচার 4। তো আজকে পুরোটাকে লিখে লিখে না করে আমি একটু পিপিটিটাকে রেডি করে রেখেছিলাম, কারণ ওই সন্ধ্যার দিকে ক্লাস হলে অনেক সময় 2 ঘন্টা কেটে কেটে অসুবিধা, সেই জন্য যাতে করে সময়টা আমার কিছুটা বাঁচে আর কি। সেজন্য আমাদের মানে তাতে খুব একটা অসুবিধা হয়নি তো, ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে বা এরকম নয় তো? না স্যার। বোঝা গেছে তো? তাহলেই হবে। মানে লিখে 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 করলে, যেমন আগের যে 3টে ক্লাস আমরা যেটা করেছি আর কি, তাতে তোমার ব্যাপারটা স্লো হচ্ছে কিন্তু ব্যাপারটা মাথায় পরিষ্কারভাবে ঢুকছে। আর অনেক সময় এরকম করে বলে দিলে সময়টা বাঁচে, সেটা অনেকটা সুবিধে। আর ভিডিও তো আছে, তুমি তো একাধিকবার তুমি দেখে নিতে পারবে, বা পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি সেটা দেখতে পাবে। হ্যাঁ, তাতে সময়টা অনেকটা বাঁচে আর কি। ঠিক আছে? তাহলে আমরা এইরকমভাবে করলাম। চলো এই পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, তারপর এখান থেকে প্রত্যেকটা ক্লাস চেষ্টা করবে করার, বুঝেছো? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবে, তাতে আমার পক্ষে সুবিধা হবে অনেকটা। হ্যাঁ, না হলে কি হয়, ওই মানে হঠাৎ করে মাঝে মাঝে তোমরা এসে হাজির হলে, হ্যাঁ, তাতে পড়ানোও ভাল লাগে না, হ্যাঁ, কিছু বোঝাও যায় না, আর ইন্টারাক্ট করবে একটু।